Bismillahirrahmanirrahim. Let's start our today's class. It's going to be our third phase. We are going to begin the third phase of the Spoken English online course. And the first lecture of the third phase, that's our lecture number 11. So today we will be discussing on expressing and defending opinions, how we will express our opinions and how we will defend. So first of all, let's get some idea. So yes, first of all, I want to welcome you this new phase. যতক্ষণ পর্যন্ত আমরা দেখেছিলাম সেকেন্ড ফেজ পর্যন্ত আমরা যা যা পড়েছি, সো যদি দেখেন এখানে আমরা একটা প্রশ্ন আমি রেখেছি আপনাদের জন্য, ইজ ফাস্ট ফুড ব্যাড ফর ইউ? আপনি কি বলবেন? এটা কোয়েশ্চেন, ইয়েস, অথবা বলবেন যে আই ডোন্ট থিঙ্ক সো, অথবা নো বলতে পারেন। আপনি যদি ফাস্ট ফুডে অ্যাডিক্টেড হন তাহলে আপনি বলবেন না। আপনি যদি এটা রিয়েল সিনারিও বলতে যান, এটা ইয়েস বলে ফেলতে পারেন। তো এই যে ব্যাপারটা, অ্যান্সারটা যখন আমরা শুধু এইভাবে করছি, এটাকে কোনো রকমের এক্সপ্লেইন করা, ডিফেন্ড করা, আপনি যে অ্যান্সারটা করছেন, আপনি যে অপিনিয়নটা দিচ্ছেন, এটার জাস্টিফিকেশনটাও আপনাকে সঙ্গে দেয়াটা এখানে এক্সপেক্টেড। আপনি যেটা বলছি ইয়েস ইটস ভেরি ব্যাড, তাহলে সেই জায়গাটা 5.5 এই রেঞ্জের স্টুডেন্টের ক্যাটাগরি আমরা ধরে নিই আপনার অ্যান্সার ওয়াইজ। সো সেই জায়গা থেকে আজকে আমরা দেখবো যে কিভাবে আমরা আমাদের কোনো অপিনিয়নকে আমরা কিভাবে ডিফেন্ড করব, কোনো অপিনিয়নকে আমরা কিভাবে এক্সপ্রেস করব, সেই আইডিয়াগুলো আমরা শেখার চেষ্টা করব। কেন এটা? বিকজ দ্য ওয়ার্ল্ড ইজ নট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। টপ টায়ার স্পিকার্স লিভ ইন দ্য গ্রে এরিয়া। দে এগ্রি পার্শিয়ালি, যেটা আমাদের রাকিব সাহেবের কথা বলছিলেন, সেই বিষয়টাও এখানে কিছুটা আপনি আইডিয়াটা পেয়ে যাবেন। They agree partially, they disagree politely, and they never make absolute statements. So আজকে আমরা এই ল্যাঙ্গুয়েজের ডিপ্লোমেসিটাই আমরা আলোচনা করব, কিভাবে আমরা এটাকে প্রেজেন্ট করি, কিভাবে আমরা ডিফেন্ড করি। So phase 3 is all about critical thinking and thematic expansion. Being fluent is not just about talking smoothly, it is about defending an intellectual position, arguing gracefully, and sounding highly educated. Today we cure the habit of absolutism. Absolute যে জায়গাটা আমরা বলে ফেলি, অ্যাবসলিউট জায়গা, যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ইয়েস অর নো, যে জায়গাটা আমরা করতে পারছি না, যে পার্শিয়ালি এগ্রি অর পার্শিয়ালি ডিসএগ্রি, বিষয়টাকে কিভাবে ডিপ্লোম্যাটিক্যালি প্রেজেন্ট করতে হয় সেই বিষয়টা। সো ইয়েস নো দিয়ে অ্যান্সার আমরা স্পিকিং যে স্কিল বা আমরা যে আমাদের স্পিকিং টেস্ট, সেই ক্ষেত্রে আমরা কিছুটা অ্যাভয়েড করে একটু সেটাকে কিভাবে প্রেজেন্ট করা যায় সেই বিষয়টা আমরা দেখব, এবং কিভাবে আরেকটু ল্যাঙ্গুয়েজটাকে সফিস্টিকেটেড করা যায়, হ্যাঁ সেই জায়গাটা, হ্যাঁ যেমন হেজিং এর জায়গা আমরা আলোচনা করব। When a student strongly agrees, that means I completely agree, is grammatically fine but lexically basic. Okay? আমরা যখন রিটেন পার্টে আমরা লিখি তখন আমাদেরকে একটা পজিশন অনেক সময় আপনাকে এখানে ইউ আর এক্সপেক্টেড টু টেক ইয়োর স্ট্যান্ড। ওকে, সো কিন্তু যখন আপনি অপিনিয়ন শেয়ার করছেন, যখন আপনি বলছেন যে আই কমপ্লিটলি এগ্রি, বিষয়টা আসলে গ্রামারে কোনো সমস্যা নেই, কিন্তু কথা হচ্ছে প্রত্যেকটা সিচুয়েশনের একটা কিন্তু গ্রে লাইন থাকে, একটা অপোজিট সাইড থাকে। সো আপনি যখন এক সাইডে চলে যাচ্ছেন, তার মানে আপনি আরেকটা ভিউ পয়েন্টকে এগ্রি একেবারে আননোটিসড ওয়েতে রাখছেন, বা আপনার ওটার আন্ডারস্ট্যান্ডিং বা অ্যানালিটিক্যাল যে সেন্স আরও ডেপথে আপনি নিচ্ছেন না বা দেখতে পাচ্ছেন না। এই রকম একটা জায়গা থেকে আমরা আর্গুমেন্টে যখন যাই যে আই কমপ্লিটলি এগ্রি অর ডিসএগ্রি জায়গাটা। সো ওকে, ফর স্ট্রং এগ্রিমেন্ট আই কুডন্ট এগ্রি উইথ ইউ মোর দ্যান দিস। দেখেন এভাবে আমরা বলতে পারি, যখন আপনি বলছেন আই কমপ্লিটলি এগ্রি,
মানে আমরা একই কথা বলছি কিন্তু কিন্তু ল্যাঙ্গুয়েজটা আমরা আরেকটু সফিস্টিকেটেড ওয়েতে প্রেজেন্ট করতে পারি, আমরা আরেকটু অ্যাডভান্স লেভেলের ল্যাঙ্গুয়েজটাই কিভাবে প্রেজেন্ট করতে পারি সেই জিনিসটা। এমন বলছি না যে এটা বলা যাবে না, সেটাকে কিভাবে প্রেজেন্ট করা যেতে পারে আরো সফিস্টিকেটেড ওয়েতে, সেই বিষয়গুলো আমাদের একটু অ্যাওয়ারনেসটা তৈরি হলে আমরা সেই বিষয়টাকে ল্যাঙ্গুয়েজটাকে আরো ভালোভাবে প্রেজেন্ট করতে পারবো। একই কথা, আই কমপ্লিটলি এগ্রি, এটা গ্রামাটিক্যালি কারেক্ট, কিন্তু বেসিক একটা সেন্টেন্সের মতো। এখানে কোনো রকমের যে একটু ক্যারিজমা বলেন বা একটু এক্সপ্রেশন বলেন, ইডিওমেটিক এক্সপ্রেশন বলেন, সফিস্টিকেটেড ল্যাঙ্গুয়েজে প্রেজেন্টেশন বলেন, সেই জায়গাটা ল্যাক হয়ে যায়। আপনাকে যখন কোনো অপরচুনিটি, ইফ ইউ আর গিভেন অ্যান অপরচুনিটি, আপনাকে সেটা অ্যাভেল করা উচিত, তাই না? যখন আপনাকে হাফ বলি বল দিবে, সেটাকে যদি আপনি বাউন্ডারিতে না কনভার্ট করতে পারেন, তাহলে অপরচুনিটিটা মিস হয়ে গেল। আমার অ্যান্সার করতে পারাটাই তো আমার মানে আলটিমেট অ্যাচিভমেন্ট না, অ্যান্সারটা করার মাধ্যমে আমার ডমিনেশন, আমি যে ডমিনেট করছি কনভারসেশনে, সেটা কিন্তু ইম্পর্টেন্ট। বুঝতে পেরেছেন? ওকে, সো এটা আমরা এভাবে বলতে পারি, আই এম এন্টায়ারলি অফ দ্য সেম মাইন্ড, ইউ হ্যাভ হিট দ্য নেইল অন দ্য হেড। এগুলো আমরা আলোচনা কিন্তু করেছি, এই ফ্রেজাল এক্সপ্রেশনগুলো। তাহলে আই কমপ্লিটলি এগ্রি, এই ধরনের যে কথা বলার যে আমাদের টেন্ডেন্সি বা আমরা একটু বেসিক লেভেলে আছি, এখান থেকে একটু শিফট করাটা আমার উদ্দেশ্য। ইউ হ্যাভ হিট দ্য নেইল অন দ্য হেড, একদম মাথায় আমরা যখন নেইল দিয়ে হিট করি, হ্যামার দিয়ে, তখন সেটা ভালোভাবে হচ্ছে। তো তো এটা কিন্তু একটা ইডিওমেটিক এক্সপ্রেশন। দিজ আর দ্য এক্সপ্রেশন, এটার অল্টারনেটিভ কোনটার? আই কমপ্লিটলি এগ্রি অর আই এগ্রি। ওটা আরো বেসিক হয়ে গেল না, আই কমপ্লিটলি এগ্রি, আই এগ্রি, সেই জায়গাটা। সো আমি কিন্তু বলছি, দেখেন এটা কিন্তু গ্রামাটিক্যালি ইনকারেক্ট না, এটা গ্রামাটিক্যালি কারেক্ট, কিন্তু এটা আপনি ইউজ করতে পারবেন না এমনও বলছি না। বলছি এটাকে একটা বেসিক লেভেলের ল্যাঙ্গুয়েজ হয়ে যাচ্ছে। যদি আমি আমাকে আপ লিফটেড করতে চাই একটা ভালো ব্যানিস করে, তাহলে আমার সেন্টেন্সগুলো, ছোট ছোট সেন্টেন্সগুলোকেও আমি একটু আগে থেকেই যদি নিজেকে তৈরি করে রাখি যে এটাকে আমি কিভাবে আরো বেশি অ্যাডভান্স লেভেলের সেন্টেন্সে পরিণত করতে পারি, সফিস্টিকেটেড ওয়েতে প্রেজেন্ট করতে পারি, তাহলে সেটা যেন আপনার সাথে মানিয়ে যায়। কেন এগুলো আমরা এত আগে থেকেই নিজেদেরকে তৈরি করতে চাই? কারণ এগুলো যেন আমার নিজের মধ্যে, এটা আমার স্পন্টেনিয়াস একটা ল্যাঙ্গুয়েজ হয়ে যায় এবং সেটা আমার সাথে মানিয়ে যেতে হবে। প্রথম প্রথম এখন যখন আপনি সেন্টেন্সটা বলবেন অল্টারনেটিভ, এটা আপনার কাছে মনে হবে যে ইম্পোর্ট করে আনা, ধার করে আনা, কিন্তু যখন এটা আপনি র্যান্ডমলি আপনি কনভারসেশনের মধ্যে এটা নিয়ে আসবেন, তখন দেখবেন যে আপনি এটা ইউজ করতে ডিসকমফোর্ট ফিল করছেন না। তো আমার আর্গুমেন্টটা হচ্ছে আমরা এই ধরনের সেন্টেন্সকে আমরা এভাবে বলতে পারি, কিন্তু এই ধরনের সেন্টেন্স বলা ভুল, এটা বলা যাবে না, একদম বললে অনেক বড় পাপি হয়ে যাবেন এমনটা না। এটা কারেক্ট সেন্টেন্স, এটাকে আমরা আপলিফট করতে পারি কিভাবে, সেই জিনিসটা। ওকে, এবার আমরা একটা ফর্মুলা শিখবো, সেটা হচ্ছে কোনো কিছু যখন আপনাকে বলতে হয় বা এগ্রি করেন বা ডিসএগ্রি করেন, তো তাহলে ফার্স্ট অফ অল কি করতে হয়? আপনাকে অ্যাকনলেজ করতে হয়। হ্যাঁ, অ্যাকনলেজ করতে হয়, এরপর ওটাকে ভ্যালিডেট করতে হয়। ভ্যালিডেট, আপনি যে এটা অ্যাকনলেজ করছেন বা যে জিনিসটা, এটাকে আপনি জাস্টিফাই করতে হয়, ভ্যালিডেট করতে হয়। ওকে, সো আরেকটা জায়গা হচ্ছে পিভট, যে কথাটা সেটা হচ্ছে আপনার অপোজিং ভিউ সফটলি, ওই আরেকটা যে ভিউ পয়েন্ট আছে সেটাও, মানে আপনি যে পুরো আপনি ব্রোকেন ইমেজ দেখছেন না, ওটার আরেকটা নেগেটিভ সাইড বা অল্টারনেটিভ যে আর্গুমেন্টটা আছে, সেটাকেও আপনি যদি প্লেস করতে পারেন, তাহলে আপনার প্রেজেন্টেশনটা কমপ্লিট হয়ে যায়। হ্যাঁ, সো সেই জিনিসটা আপনার, আমরা যখন আরেকটু বড় ফ্রেমে দেখি একসাথে, তখন সেই ফ্রেমটা বেশি ভালো দেখায়। কিরকম সেটা একটু খেয়াল করেন। আপনি যখন বলছেন আই ডিসএগ্রি, ওয়ার্কিং ফ্রম হোম ইজ লেজি, ওকে, সেটা যদি আপনি বলেন এভাবে, দেখেন আমি কিন্তু পার্ট পার্ট করে দিয়েছি। অ্যাকনলেজ বলতে কোনটা বোঝাচ্ছি, কেমন সেন্টেন্সটা হবে ভ্যালিডেট, এবং পিভট বলতে আমি কি বোঝাচ্ছি সেটাও বলার চেষ্টা করছি। দেখেন এখানে আমি বলছি আই সি এক্স্যাক্টলি ওয়্যার ইউ আর কামিং ফ্রম, আমি বুঝতে পারছি যে আপনি, ইয়াস আই সি, মানে আমি এটা অ্যাকনলেজ করছি, আপনি যে কথাটা বলছেন আপনার পয়েন্টটাকে আমি অ্যাকনলেজ করছি এবং ওটাকে ভ্যালিডেট করার ক্ষেত্রে বলছি অ্যান্ড ইট ইজ ট্রু
আপনি যখন বলছেন যে ওয়ার্কিং ফ্রম হোম, এই জায়গাটা আমি যখন বলতে যাচ্ছি ভ্যালিডেট করতেছি, আমার ওপিনিয়নটা তার সাথে অ্যাড করছি। আপনারটা, আপনি যে অপিনিয়ন দিচ্ছেন সেটাকে আমি এখানে অ্যাকনোলেজ করলাম, এরপর আমি ভ্যালিডেট করছি। অ্যান্ড ইটস ট্রু দ্যাট ওয়ার্কিং ফ্রম হোম ক্যান লিড টু ডিস্ট্রাকশনস। মানে আমি যে ডিসএগ্রি করলাম, আপনি যে কথাটা বললেন যে হ্যাঁ এটা ওয়ার্কিং ফ্রম হোম এই বিষয়টা আসলে আমাদের জন্য খুব প্রোডাক্টিভ কিছু না, তখন আপনি বলছেন আই সি এক্স্যাক্টলি ওয়্যার আর ইউ কামিং ফ্রম অ্যান্ড ইট ইজ ট্রু দ্যাট ওয়ার্কিং ফ্রম হোম ক্যান লিড টু ডিস্ট্রাকশনস। এরপর আপনি এর যে আরেকটা সাইড, যেটা আমরা ক্লাস 7-এ আপনি পাবেন, এটাকে রেফারেন্স পয়েন্ট হিসেবে দিয়েছে এখানে। হ্যাভিং সেড দ্যাট মানে আপনি অপোজিট সাইডটাকে, এটা একটা যে ফ্রেজ আমি আপনাদেরকে শিখিয়েছিলাম, এই জিনিসটা এটা বলার কারণ হচ্ছে আপনি অপোজিট পয়েন্ট অফ ভিউটা দেখাচ্ছেন। হ্যাভিং সেড দ্যাট আই টেক আ স্লাইটলি ডিফারেন্ট ভিউ, আই বিলিভ অ্যাকচুয়ালি বুস্ট ওভারঅল প্রোডাক্টিভিটি। I believe it actually boosts overall productivity. মানে আমি এগ্রি করি, আবার আমি একটু আপনার সাথে ডিফারেন্ট ভিউ আমার আছে। আমি মনে করি এটা ওভারঅল প্রোডাক্টিভিটিতে এটা বুস্ট করে। কারণ আপনার যে এমপ্লয়ি, সে তার প্রোডাক্টিভিটি, তার কোয়ালিটি অফ স্লিপ, তার কোয়ালিটি অফ দ্যাট টাইম, ওয়ার্কিং টাইম, এই ব্যাপার মেন্টালি ফিজিক্যালি কমফোর্ট জোনে যখন মানুষ থাকে তার প্রোডাক্টিভিটিটা বেটার থাকে। ইটস ট্রু আপনার যেটা বললেন যে ডিস্ট্রাকশন হতে পারে, অনেক সময় সে অফিসের কাজ বাদ দিয়ে সে হয়তো বাচ্চাকে নিয়ে গেম খেলতে পারে, তাই না, সেটাও হতে পারে। তো সেই বিষয়টা আপনি বলছেন যে আমি এগ্রি করছি তোমার এই বিষয়টা, তুমি কোথায় কিভাবে বলছো, কেন বলছো, কারণ অফিস ওয়ার্ক আর বাসা থেকে অফিস একই রকম সেই ইন্টেন্সিটিটা থাকবে না। ওকে, সো এটা ডিস্ট্রাকশন তৈরি করতে পারে, এটা আমি এগ্রি করছি। সেটার সাথে আপনি আবার বলছেন যে হ্যাঁ এটার সাথে আমি কিন্তু আবার একটু ডিফারেন্ট ভিউ আমার আছে, আমি এটা ভাবি, বিশ্বাস করি যে এটা ওভারঅল প্রোডাক্টিভিটিতে বুস্ট করে সব কিছু মিলে। নাহলে একজন এমপ্লয়ি টানা যদি কাজ করে, তাহলে 4 বছর 5 বছর পরে সে সেখান থেকে আর মোটিভেটেড ফিল করে না, সে তখন জব সুইচ করতে চায়। হ্যাঁ, একই কাজ একই রকমভাবে তার মধ্যে লাইফের কোনো রকমের যে প্রোডাক্টিভিটিটা, যেটা সে মোটিভেশনটা হারিয়ে ফেলে কিছুটা হলেও। তো সেখানে তখন তাকে আপনি একটু রিল্যাক্সেশনে দিবেন, বা ধরেন আপনাদের যেমন আউটিংয়ের জন্য মাঝে মাঝে আপনাদেরকে অ্যাব্রোডে নিয়ে যায়, ফরেন ট্যুরগুলোতে আপনাদেরকে মানে অ্যাকোমোডেট করে, ফ্যাসিলিটেট করে আপনাদেরকে, তখন আপনারা দেখেন আপনাদের তারপরে যে প্রথম 2 সপ্তাহ বা মোটামুটি ওভারঅল সেই যে বিদেশে যাওয়ার এক্সপিরিয়েন্সটা আপনাকে মোটামুটি অনেক কষ্ট, অনেক লোড নিতে মোটিভেশনের মধ্যে রাখতে পারে। তো বিষয়টা হচ্ছে এটা যে আপনি সরাসরি ডিসএগ্রি বলে দিলেন না, সরাসরি আপনি মানে আই ডিসএগ্রি অর ওয়ার্কিং ফ্রম হোম ইজ লেজি এতটুকু বলেই শেষ হলো না, সেটাকে আরেকটু কিভাবে এক্সপ্যান্ড করা যায়। মানে কোনো জিনিসকে অপিনিয়ন দেওয়ার ক্ষেত্রে আমি যেটা বলতে যাচ্ছি, আপনি সেটাকে অ্যাকনলেজ করেন, আপনি সেটাকে ভ্যালিডেট করেন, জাস্টিফাই করেন, এবং সেটার অপোজিট আরেকটা যে পয়েন্ট অফ ভিউ, সেটাকে যদি আপনি অ্যাড্রেস করতে পারেন, আপনার বলাটা ভালোভাবে উপস্থাপিত হয়। সেখানেই আমার যে ব্যান্ড স্কোর দেখেন, এটা একদম 5.5 থেকে এটা 7.58-এ চলে যায়। এটা আপনার বলার টোন। হ্যাঁ, 7.58 কেন? কারণ আপনি উপস্থাপন কত কমফোর্টেবলি করছেন, কতটুকু কনফিডেন্টের সাথে করছেন। কনফিডেন্ট অ্যান্ড কমফোর্টের সাথে উপস্থাপন করার টোনের ভ্যারিয়েশন আসে, প্রোনাউন্সিয়েশনের ভ্যারিয়েশন আসে। একই রকমভাবে হয়তো এখানে আমরা সবাই কথা বললাম, কিন্তু আমার টোন, আমার এক্সপ্রেশন, আমার প্রোনাউন্সিয়েশন, আমার স্ট্রেস, এগুলোর উপরে আমার ভোকাল যে মডুলেশন, ভয়েস মডুলেশনের উপরে কিন্তু মার্কস ভ্যারি করে। এটা হয়তো দৃশ্যত করে না, আমি এখানে কোনো রকমের ব্যান্ড ডেসক্রিপ্টরসে দেখাতে পারবো না যে এখানে বলা আছে, কিন্তু এটা হয় কি আপনার টোটাল উপস্থাপনাটা ডিফারেন্ট হয়ে যায়। আপনার টোনের মডুলেশনের মাধ্যমে, আপনার স্ট্রেসের মাধ্যমে, প্রোনাউন্সিয়েশনের মাধ্যমে, আপনার সেন্টেন্সে কিভাবে প্রজেক্ট করতেছেন, প্রেজেন্ট করতেছেন, এগুলোর উপর কিন্তু ভ্যারি করে। এটা যত কমফোর্টেবল আপনি থাকবেন, যত কনফিডেন্ট আপনি থাকবেন, তত ভালো আপনার ব্যান্ড স্কোর। একই জিনিস দিয়ে কেউ 7 পেতে পারে, একই উপস্থাপনা কেউ 8ও পেতে পারে, ওটা উপস্থাপনার উপরে ব্যাপার। আর যদি আপনার বেসিক লেভেলের সেন্টেন্সগুলো ইউজ করেন,
সেক্ষেত্রে আপনার রেঞ্জটা কিন্তু বিলো 6 থাকবে। সেই বিষয়টা আমাদের বারবার বেশি বেশি করে চর্চা করতে হবে। আপনারা চর্চাটা অনেক করবেন, অনেক বেশি করবেন। লিসেনিং এজন্যই বেশি করে চর্চা করবেন, আপনার স্পিকিংটা অনেক বেটার হয়ে যাবে। লিসেনিং এর সাথে কিন্তু সরাসরি কানেকশন স্পিকিং এর। আপনি যত ভালো নিজের ব্রেইনকে ইনপুট দিতে পারবেন, আপনার আউটপুট কিন্তু তত ভালোই আসবে। হ্যাঁ, বলতে শুনলে আপনি বলতে পারবেন, বেশি করে বলতে শোনা। এই জন্য আমি সবসময় বলেছি আপনাদেরকে, আপনারা লিসেনিং গ্রুমিং কখনোই বাদ দিবেন না। প্রতিদিনই আপনি কিছু না কিছু হলেও 20 মিনিট করে হলেও আপনি নেটিভ স্পিকারদের বলতে শুনতেই থাকতে হবে। আপনার গ্র্যাজুয়ালি আপনার ব্রেইন নারিশড হবে, নার্চার্ড হবে, তখন আপনার একটা অন্য লেভেলে ফ্লুয়েন্সি চলে আসবে। আপনাদের অনেকেরই এখনো কিন্তু আপনারা লেবিওডেন্টাল সাউন্ডগুলো ক্লিয়ার করতে পারছেন না। হ্যাঁ, এখনো মনে করেন আপনারা ভা সাউন্ডগুলো এখনো বাইলেবিয়ালে উচ্চারণ হচ্ছে। আমরা কালকে যতটুকু প্রেজেন্টেশন ল্যাঙ্গুয়েজ ক্লাবে আমরা শুনেছি, তো অনেকদিন চর্চার মধ্যে নাই, সেটাও বোঝা যাচ্ছে আপনারা রেগুলার চর্চা করছেন না, এবং আপনাদের যে ইমপ্রুভমেন্টের জায়গাটা সেটা আপনারা আরেকটু বুস্ট করা দরকার, সেটার ব্যাপারেও মনোযোগী হতে হবে। নাহলে এতদিন আমরা এই ব্যাপারগুলো শিখছি এবং চর্চা করছি, তারপরেও যদি আমাদের সাউন্ডগুলো ক্লিয়ার না হয় বা ক্ল্যারিটি না আসে, তাহলে এটা কিন্তু একটা দুঃখজনক ব্যাপার। সো আশা করি আপনারা আজকে থেকে আবারও নিজেদেরকে মোটিভেট করবেন এবং এই সাউন্ডগুলোর ব্যাপারে খুব প্রিসিশন আনতে হবে। যদি না আসে, নিজেকে রেকর্ড করবেন, শুনবেন, এবং আপনারা ফোনেটিক্সের যে ক্লাসগুলো আছে সেগুলো আপনারা রিভিউ করতে পারেন। ওকে, সো সাপোজ ইউ হার্ড আ হাইলি কন্ট্রোভার্সিয়াল স্টেটমেন্ট, হ্যাঁ, যেটা আপনার কাছে একটু কন্ট্রোভার্সিয়াল স্টেটমেন্টের মতো মনে হয়, তো সেখানে আপনি ডিসএগ্রি যদি করতে চান, তখন আপনাকে কিভাবে সরাসরি বলবেন আই ডিসএগ্রি, I don't think so, এভাবে বলবেন? So you want to disagree with the speaker, but you don't want to say the word no or I disagree. এভাবে বলে না। হ্যাঁ, নেটিভ স্পিকাররা এভাবে কখনোই নেগেটিভলি কখনো ডিসএগ্রি করে না, বা ডিসএগ্রি বলে ডিসএগ্রি বলে না। সো এইখানে খেয়াল করেন আমরা কিভাবে এই ফ্রেমওয়ার্কটাকে ইউজ করতে পারি একটু সফেন করার জন্য। হ্যাঁ, একটু সফেন করার জন্য, যে আমরা সরাসরি কাউকে না করে দেই, সামনের যে যিনি থাকেন, এটা খুবই আপনার ম্যানার, এটা ব্যাড ম্যানারে আমরা দেখি। তো কিভাবে হয় এটা, ইন্টোনেশনের ভয়েসে উঠানামার মাধ্যমে, এবং আপনি একটু হেজিটেশন, পলাইট হেজিটেশনের মাধ্যমে আই এম এক্সট্রিমলি সরি এইভাবে বলা, আই এম অ্যাফ্রেড দ্যাট আই মাইট নট বি এবল টু জয়েন দ্য পার্টি, এইভাবে বলে। হ্যাঁ, আমরা যখন সরাসরি বলি না আমি যেতে পারবো না, আমার এখানে পরীক্ষা আছে। তো এই যে বাংলাদেশে আমাদের বাঙালি কালচারে কিন্তু আমরা সরাসরি না বোধক ব্যাপারগুলোকে বলে ফেলি, খুব হেজিটেট করা ছাড়া। এই জন্য আমরা এই পলাইটনেসটা, এই কার্টিসিটা আমরা প্র্যাকটিসে আসে না। তো অনেকেই যে করছে না তা না, অনেকের মধ্যেই আছে কার্টিসি, বা এটা বলাটাও ভুল হলো যে আমরা বাংলা ল্যাঙ্গুয়েজে এটা কার্টিসি নেই, আমরা এভাবে অভ্যস্ত না। আমাদের সামাজিকভাবে সোশ্যাল কনটেক্সটে আমরা এভাবে বিনয়ের সাথে না করার ব্যাপারটা আমরা প্র্যাকটিস করি না, আমরা খুব বোল্ড হয়ে যাই তখন না বলতে গেলে। ওকে, সো খেয়াল করেন, আপনি যখন এখানে একটা কন্ট্রোভার্সিয়াল স্টেটমেন্ট বলছেন, আই বিলিভ দ্যাট ইউনিভার্সিটি এডুকেশন ইজ আ কমপ্লিট ওয়েস্ট অফ টাইম অ্যান্ড মানি ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড, তাই না? একটু কেমন না সেন্টেন্সটা, আপনার কাছে খারাপ লাগবে না? এরকম কেন? তো এটাকে আপনি যখন এভাবে বলছেন, সো আই আন্ডারস্ট্যান্ড ওয়াই ইউ মাইট থিঙ্ক দ্যাট, অ্যান্ড ইটস সার্টেনলি, দেখেন অ্যাকনোলেজ করলাম। হ্যাঁ, তাহলে প্রথমটা কি, আই আন্ডারস্ট্যান্ড ওয়াই ইউ মাইট থিঙ্ক দ্যাট। আবার গত এটারই আরেকটা অল্টারনেটিভ আপনি খেয়াল করে দেখেন, এখানে আমি বলেছিলাম যে আই সি এক্স্যাক্টলি ওয়্যার ইউ আর কামিং ফ্রম। তো অনেকভাবে আমরা বলতে পারি, এগুলোকে লিস্ট করে করে রাখবেন, কিভাবে কোনটা কমফোর্টেবল ফিল করেন আপনি সেটার সাথে আপনি যাবেন। আই আন্ডারস্ট্যান্ড ওয়াই ইউ মাইট থিঙ্ক দ্যাট, অ্যান্ড ইটস সার্টেনলি ট্রু দ্যাট ইউনিভার্সিটি টিউশন ইজ ইনক্রেডিবলি এক্সপেন্সিভ টুডে। ভ্যালিডেট করলেন, তাই না? এটা জাস্টিফাই করলেন যে কেন এটা হচ্ছে, যেহেতু কথাটা বলছে যে কমপ্লিট ওয়েস্ট অফ টাইম অ্যান্ড মানি ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড, ভ্যালিডেট করলেন। তারপরে আপনি সেটাকে একটু সফেন করে ডিসএগ্রি করছেন, দেখেন কিভাবে। However, I tend to look at it from a different angle, a different point of view, বলতে পারেন। I believe the networking opportunities are irreplaceable. দেখেন, আপনার ইউনিভার্সিটিতে আপনি পড়ছেন, আপনি কতগুলো ডিস্ট্রিক্টের, ধরেন বাংলাদেশে কোনো ইউনিভার্সিটিতে পড়ছেন,
পাবলিক ইউনিভার্সিটিতে পড়ছেন বা যে কোনো ইউনিভার্সিটিতে পড়ছেন, তাহলে সেখানে আপনার একটা পুরো দেশের মধ্যে একটা নেটওয়ার্ক তৈরি হয়ে যায়। আপনার ফ্রেন্ড সার্কেল যে একটা নেটওয়ার্ক তৈরি হয়, কেউ রাজশাহী থেকে, কেউ চট্টগ্রাম থেকে, কেউ সিলেট থেকে, তাহলে আপনার কিন্তু একটা কমিউনিটি বিল্ড আপ হয়ে যায়। আপনি ইউনিভার্সিটিতে পড়ার ক্ষেত্রে হয়তো টিউশন ফিজ বলেন বা এটা ওয়েস্ট অফ দ্যাট সর্ট অফ টাইম হচ্ছে, কারণ খুব প্রোডাক্টিভ কিছু আপনি হয়তো স্কিল, এখনকার স্টুডেন্টরা আমরা যদি আর্গিউ করতে চাই যে তারা খুব বেশি স্কিল হচ্ছে না, হ্যাঁ, সো ইংলিশে অনার্স মাস্টার্স করার পরেও তাকে ইংলিশ স্পোকেন কোর্স করতে হচ্ছে। তো সেই বিষয়টা আপনি যদি আর্গিউ করেন যে এটা ওয়েস্ট অফ টাইম অ্যান্ড মানি, তাহলে সেই বিষয়টা আপনি ভাবেন। কিন্তু যে কমিউনিটিটা, যে কনফিডেন্সটা, যে এক্সপিরিয়েন্সগুলো আপনি ডেভেলপ করছেন বা লার্ন করছেন বা এখানে অ্যাচিভ করছেন, সেটা তো ইররিপ্লেসেবল, তাই না? এটাকে রিপ্লেস করা যাবে? আপনি অ্যাব্রোডে যদি একটা অস্ট্রেলিয়ান কোনো ইউনিভার্সিটিতে সেখান থেকে মাস্টার্স করতে গেলেন, সেখানে আপনি বিভিন্ন দেশ থেকে আপনার মানুষ, স্টুডেন্টরা আসছে, সেখানে আপনার একটা কমিউনিটি তৈরি হয়ে যায়, আপনার একটা নেটওয়ার্ক তৈরি হয়ে যায়, ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক তৈরি হয়ে যায়। আপনি একটা গ্লোবাল সিটিজেন হিসেবে নিজেকে ভাবতে পারেন এবং নিজেকে সেই জায়গায় এক্সিকিউট করতে পারেন, কারণ আপনি মাল্টি ন্যাশনাল কালচারের সাথে এবং মাল্টি ন্যাশনালি বা গ্লোবালি আপনি, ইভেন ইফ ইউ কুড বি অ্যান এন্টারপ্রেনার, আপনি সেখানেও কিন্তু নেটওয়ার্ক বিজনেসটাও করতে পারবেন। বাংলাদেশি প্রোডাক্ট আপনি বিভিন্ন দেশে, আপনার ফ্রেন্ড সার্কেল যেটা হবে, কমিউনিটি হবে, সেখানে আপনি সোর্স খুঁজে পেতে পারেন। এইরকম মানে বিষয়টা হচ্ছে নেটওয়ার্কিং অপরচুনিটিসটা শুধু আপনাকে বোঝালাম, যে আপনার কাছে মনে হতে পারে যে নেটওয়ার্কিং অপরচুনিটি আবার কিভাবে তৈরি হচ্ছে। তো সেই বিষয়টা, তাহলে তার পয়েন্ট অফ ভিউটা, হ্যাঁ ঠিক আছে, আমি আপনার কেন বলছেন আমি বুঝতে পারছি, এবং সেটাকে আপনি ভ্যালিডেট করলেন। খুবই এক্সপেন্সিভ হয়ে গেছে বর্তমানে মডার্ন ওয়ার্ল্ডের পড়ালেখা খরচ, তারপরে আপনি বলছেন হাউএভার, বা আমি এর আগে যে এটা বলেছি সেটা নিয়েও আপনি বলতে পারেন, তাহলে হ্যাভিং সেড দ্যাট এটাও বলতে পারেন, হাউএভার বলতে পারেন, আই টেন্ড টু লুক অ্যাট ইট ফ্রম আ ডিফারেন্ট অ্যাঙ্গেল বলতে পারেন, পয়েন্ট অফ ভিউ বলতে পারেন। আই বিলিভ দ্য নেটওয়ার্কিং অপরচুনিটিস আর ইররিপ্লেসেবল। আরেকটা পয়েন্ট আপনি দেখালেন, তাই না? তাহলে আপনার দৃষ্টিভঙ্গিটা যখন একজন কোয়েশ্চেন করেছে, সেখান থেকে যদি আপনি এই দৃষ্টিভঙ্গিতে প্রেজেন্ট করেন, তাহলে আপনার আর্গুমেন্ট, আপনার ডেপথ, আপনার অ্যানালিটিক্যাল যে ক্যাপাসিটি, ল্যাঙ্গুয়েজের সাথে সেটাকে সামঞ্জস্যতা করা, এটা আরও ভালোভাবে উপস্থাপিত হবে। আপনি শুধুই যদি বলেন যে ইয়াস আই এগ্রি, অর আই ডু নট এগ্রি, অর নো আই ডোন্ট থিঙ্ক সো, এই বলেই তো অ্যান্সারটা হয়ে গেল না। সেটাকে অ্যান্সার দেওয়ার ওয়ে হচ্ছে আপনার আজকে এই ফর্মুলাটা মাথায় নেওয়ার চেষ্টা করবেন, যেটা ফার্স্ট অফ অল আপনাকে অ্যাকনলেজ করতে হবে, ওটার সাথে কোন সেন্টেন্সে কোন এক্সপ্রেশন আপনি করবেন এটা আপনি আপনার মতো করে অল্টারনেটিভ রাখবেন, এরপরে ভ্যালিডেট করতে হয়, ওটাকে জাস্টিফাই করতে হয়, এরপর সেটার মধ্যে একটা পিভট মানে অল্টারনেটিভ, যে আরেকটা অপোজিট পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমি দেখাই, সেক্ষেত্রে আমাকে কীরকমভাবে আসতে পারে বা উপস্থাপন হতে পারে। Okay, so why partial agreement is the ultimate cheat code? Partial agreement, আপনি partially agree করছেন, আবার একটু আপনি opposite point of view দিচ্ছেন, এটা কেন? In IELTS part 3, examiners will deliberately give you extreme prompts, এভাবে আপনাকে এরকম কোয়েশ্চেনগুলো আপনাকে দিবে যেন আপনি সেখানে কিছুটা অ্যানালিসিস করতে পারেন, অ্যানালিটিক্যালি আপনি নিজেকে উপস্থাপিত করতে পারেন। যেমন ধরেন কিরকম কোয়েশ্চেন হতে পারে? Technology has completely destroyed human communication. If you simply say yes, yes, you are right, or no, তাহলে দেখেন আপনি এখানে আর কিছুই কিন্তু বলার মতো বা ব্যান্ড একটা ভালো ব্যান্ড স্কোর আপনি নিয়ে আসতে পারলেন না। এটা তো অ্যান্সার ইয়েস দেয়া। ডু ইউ প্লে স্পোর্টস? ইয়েস। ডু ইউ ওয়াচ মুভি? নো। সো এই যে ইয়েস আর নো অ্যান্সার তো আমরা করবোই না, সেটা তো একদম শুরুর দিকে আমরা শিখেছি। এখন আপনি যদি এখানে ইয়েস নো দিকেই চলে যান, তাহলে বিষয়টা আমার এক্সপ্যানশনে আপনি যেতে পারেন। তাহলে আপনার বিষয়টা হচ্ছে এভাবে যে আপনি বলেন, আই এগ্রি উইথ পার্ট অফ দ্যাট বাট ডিসএগ্রি উইথ দ্য রেস্ট, তাই না? সো ইউ ইনস্ট্যান্টলি গিভ ইয়োরসেলফ টুয়াইস অ্যাজ মাচ টু টক অ্যাবাউট। কেন আপনি এগ্রি করেন এবং কেন আপনি ডিসএগ্রি করেন, আপনি কিন্তু সেখানে একটা স্পেস, একটা ক্ষেত্র তৈরি করে ফেললেন। সো এটা আপনি মেমোরাইজ করতে পারেন, আমি এগুলো রেখেছি। এমন এটাই মেমোরাইজ করে বলতে হবে এমনও না, আপনি আরও বেশি রিসার্চ করেন, আরও বেশি নিজের মধ্যে কোনটাকে কমফোর্টেবল ফিল করেন,
অল্টারনেটিভ অপশন আরও আছে, আগের স্লাইডগুলোতে দেখেন, এখানে আমি লিস্ট করেছি 3টা। কারণ আপনি বলছেন আই এগ্রি উইথ দ্যাট আপ টু আ পয়েন্ট, হাউএভার এভাবে বলতে পারেন, টু আ সার্টেন এক্সটেন্ট ইয়েস, বাট উই অলসো হ্যাভ টু কনসিডার, এভাবে বলতে পারেন। কি কনসিডার, সেখানে আরেকটা অপোজিট সাইড টোন বলেন বা আর্গুমেন্ট বলেন প্লেস করতে পারেন। দ্যাট ইজ ট্রু ইন সাম কেসেস, বা এখানে আপনি বলতে পারেন দ্যাট ইজ ট্রু ইন সাম এক্সটেন্ট, এটা বলতে পারেন। সাম কেসেস বলতে পারেন, এমন না যে এটার সাথে কোনো কিছু আপনি রিপ্লেস করতে পারবেন না। এটা একটা ফ্রেজ তৈরি করে রেখেছি যেটাকে আপনি ফর্মুলা হিসেবে ইউজ করতে পারেন, এবং এখানে এগুলো নিয়ে কিন্তু একটু হোমওয়ার্ক করতে হবে আপনাকে। আপনি যখন এগুলোকে নিয়ে তৈরি করবেন, চিন্তা করবেন, ভাববেন কিভাবে বলা যায়, তখন এটার সাথে কমপ্লিট সেন্টেন্সে কিভাবে আনা যায়, তাহলে আপনার জিনিসগুলো আরও আপনি কনফিডেন্ট ফিল করবেন, নিজের করে ফেলতে পারবেন। হ্যাঁ, আমার তৈরি করা সেন্টেন্স যদি দিয়ে দেয় তখন ওটা নিজের হতে সময় লাগবে। আপনি যদি এটা, আমি আপনাকে জানালা খুলে আপনাকে ওয়েটা দেখিয়ে দিচ্ছি, সোর্সটা দিয়ে দিচ্ছি, এরপর এটাকে নিয়ে যখন আপনি নিজেই কাল্টিভেট করবেন তখন দেখবেন ওটা আপনার নিজের একটা সেন্টেন্স হয়ে যাবে, আরও বেশি কমফোর্টেবল ফিল করবেন এবং কনফিডেন্ট ফিল করবেন, তাই না? আমার একটা গাছের ডাল কেটে আমি আপনাকে দিলাম, আপনি যখন ওই গাছের চারা ওটাকে যত্ন করলেন, পানি দিলেন, তখন দেখবেন ওটা আপনার বাসার গাছ হয়ে যাবে, তখন আর ওটা আমার গাছ থাকবে না। তো এইভাবে বিষয়টা হচ্ছে, এই কাজগুলো হোমওয়ার্কগুলো আপনাকে করতে হবে, এখন আরো বেশি করে করতে হবে। Look at the absolute statement on the screen. এখানে আমরা দিয়েছি statement 1, statement 2. Suppose there is a speaker to comment on the statement. See how they split the statements, agreeing partially using a partial agreement marker and then attacking the part they disagree with. প্রথমটা দেখেন, সোশ্যাল মিডিয়া ব্রিংস পিপল ক্লোজার টুগেদার। আপনি এটা আপনার স্টেটমেন্ট একটা, এটাকে আপনি কিভাবে এক্সিকিউট করছেন এই নোশনটাকে? টু আ সার্টেন এক্সটেন্ট ইয়েস, ইট অ্যালাউজ আস টু কানেক্ট উইথ ফ্রেন্ডস ওভারসিজ ইনস্ট্যান্টলি। তাহলে আপনি যখন বলছেন সোশ্যাল মিডিয়া পজিটিভ নিয়ে, যখন এটা সে পজিটিভ টোনে আছে, আপনি বলেন সার্টেন এক্সটেন্ট ইয়েস বলার মধ্যেই কিন্তু আপনি এখানে রেখে দিয়েছেন যে আরেকটা ভিউ পয়েন্ট থাকছে, আপনি এটাকে এক্সপ্যান্ড করার একটা ওয়েটা নিয়েই ফেললেন, আপনার এক্সামিনার কিন্তু বুঝেই গেল, হ্যাঁ, যে আপনি এটা ইউজ করছেন, কিন্তু তারপর কিন্তু আপনাকে ওটা অ্যাড্রেস করতে হবে, তাহলে এটা টাস্কটা কমপ্লিট হয়ে গেল। আপনি বলছেন, however, it also creates a severe isolation when people replace real life interactions with screens. আপনি যখন রিয়েল লাইফ দেখেন, আমরা বর্তমান সমাজের দিকে তাকিয়ে দেখেন, এখন আমরা সোশ্যাল মিডিয়াতে, আমরা সোশ্যাল যে কত কানেক্টেড, আমাদের ফ্রেন্ড লিস্টে কত দেখেন ফ্রেন্ড, 2000, 3000, 4000, 5000, কারো অনেক অনেক ফ্রেন্ডস অনেক আছে সোশ্যাল মিডিয়াতে, কিন্তু সে সব কিছুই হ্যাপি ফিল করে টেক্সট করতে, পোস্ট করতে, কিন্তু ইন্টারাকশন যে হয়, রিয়েল লাইফ ইন্টারাকশন, ফেস টু ফেস ইন পার্সন যে ইন্টারাকশনটা, এটা অনেক দিন না করতে করতে সেটাতে একটা কেমন হেজিটেশন কাজ করে, একটা ইনহিবিশন কাজ করে, একটা ভয় কাজ করে। বা ফ্রেন্ডরা মিলে সবাই যাচ্ছে, 6 জন ফ্রেন্ড একসাথে গিয়েছে রেস্টুরেন্টে খেতে, সবাই কিন্তু ওই তার ফোনে ব্যস্ত, ছবি তুলে সে পোস্ট করতেছে, তার প্রত্যেকেই 6 জন 6টা তাদের আইডিতে পোস্ট হচ্ছে, চ্যাট হচ্ছে, কিন্তু 6 জন মিলে কিন্তু সেই সময়টাকে এনজয় করছে না। তো এই যে ব্যাপারটা, যে সোশ্যাল মিডিয়া আসলে মানুষকে কি কাছে এনেছে না মানুষকে আরো বেশি দূরে ঠেলে দিয়েছে? কাছে থেকেও কত দূরে চলে যায় মানুষ, তো পাশে আছে কিন্তু পাশের মানুষটা মনে হয় যে নাই, কিন্তু দূরের মানুষটা মনে হয় যে আমার সাথে আছে। এই যে ব্যাপারটা, তা আপনি এই পয়েন্টটাকে এখানে অ্যাড্রেস করলেন, আপনি বললেন, আপনি কিন্তু প্রথমে অ্যাকনলেজ করেছেন, টু আ সার্টেন এক্সটেন্ট ইয়েস, এটাকে ভ্যালিডেট করলেন, ইট অ্যালাউজ আস টু কানেক্ট উইথ ফ্রেন্ডস ওভারসিজ ইনস্ট্যান্টলি। আপনি যে কোনো প্রান্ত থেকে আপনি এক মুহূর্তের মধ্যে কানেক্ট হয়ে যেতে পারেন, এটাই আপনি সার্টেন এক্সটেন্ট, আপনি এটাকে ভ্যালিডেট করলেন। এবং আপনি একই সাথে বলছেন, however, it also creates severe isolation when people replace real life interactions with screens. এটা আইসোলেশন, একদম আইসোলেটেড হয়ে যায়, মানুষ একা হতে হতে অনেক একা হয়ে যায়। সোশ্যাল মিডিয়া দেখবেন মানুষকে এখন অনেক নিঃসঙ্গতার মধ্যে ফেলে দিয়েছে, সে রিয়েল লাইফ ইন্টারাকশনে কমফোর্টেবল ফিল করছে না, এবং তার ফলে সে সামাজিকভাবে বিচ্ছিন্নতার মধ্যে পড়ে যাচ্ছে, এবং তার মধ্যে ফ্রাস্ট্রেশন চলে আসতেছে, ডিপ্রেশন চলে আসতেছে, এবং সুইসাইডাল টেন্ডেন্সিটাও বাড়তেছে। মডার্ন ওয়ার্ল্ডের দিকে তাকিয়ে দেখেন, এবং এটার ইম্প্যাক্ট ইন দ্য সোশ্যাল মিডিয়ায় অনেক বড় ভূমিকা পালন করছে। ওকে, গেল এটা।
আরেকটা স্টেটমেন্ট দেখেন, মানি ইজ দ্য অনলি মোটিভেশন ফর পিপল টু ওয়ার্ক হার্ড। ওকে, এই যে স্টেটমেন্টটা দেয়া হলো, এখন আপনি এটাকে কি করছেন, প্রথমে অ্যাকনলেজ, আমি কি শেখালাম ওই অ্যাঙ্গেলেই আমি অ্যান্সারটাকে তৈরি করে আপনাকে বোঝানোর চেষ্টা করছি। ভ্যালিডেট কি জিনিস, আপনি অ্যাকনলেজ কি জিনিস, কিভাবে ভ্যালিডেট করতে হয় এবং কিভাবে সেখানে আমার পিভট দিতে হয় বা অপোজিট যে পয়েন্ট অফ ভিউ সেখানে কিভাবে প্লেস করতে হয়। আপনি বলছেন আই এগ্রি উইথ দ্যাট আপ টু এ পয়েন্ট কিছু অংশ, বিকজ ফাইন্যান্সিয়াল বোথ আর কারেক্ট আমি বলেছিলাম, কিন্তু ফিনান্সিয়াল এই জায়গাটা কিন্তু অ্যাভয়েড করার চেষ্টা করবেন। শিয়াল বললেও ভুল, ফিনান্সিয়াল বললেও ভুল। Fi both are correct. You will get that from the dictionary. So, but it should be financial, not financial. It could be financial or financial. Okay. So, because financial stability is crucial, not crucial. It would be crucial. But we also have to consider that many people are driven by passion or a desire to help their community. তাই না, মানিটাই সবকিছু মোটিভেশন না মানুষের কাজ করাকে। অনেক মানুষ আছে যারা কমিউনিটির জন্য কাজ করতে পছন্দ করে, তারা তাদের প্যাশনের জন্য কাজ করতে পছন্দ করে। কত টাকা পাবে কত টাকা পাবে না এটার বেসিসে অনেকেই আছে কাজ করে না। ঠিক আছে, তো এই যে ব্যাপারটা দেখেন, একটা খুবই ডিবেটেবল একটা স্টেটমেন্ট, সেখানে আপনি কিভাবে এটাকে এক্সপ্যান্ড করছেন। তো এই বিষয়গুলো যত বেশি দেখতে থাকবেন, যত বেশি ভাবতে থাকবেন, আপনার অ্যাওয়ারনেসটা তত বেশি তৈরি হবে। এবার আসেন যে হেজিং কথাটা বলছিলাম, হেজিংটা কি আসলে? A hedge is a word or phrase used to soften a claim. একটু একটু ঘোলা করে রাখা, একেবারে মানে ক্লিয়ারলি মানুষকে বিষয়টাকে অফেন্সিভ অ্যাপ্রোচে না যাওয়া আর কি, একটু হেজ করে রাখা। থিঙ্ক অফ আ ফিজিক্যাল হেজ, আ বুশ অ্যারাউন্ড দ্য হাউস, তাই না? মনে করেন আপনার একটা বাড়ি চারপাশ দিয়ে একটা ঝোপের মতো আছে, তার বাসাটা একটু আড়াল হয়ে থাকে না সব দিক দিয়ে। তো আমরা যখন বিল্ডিং কনস্ট্রাকশন করি চারদিক দিয়ে একটা ঘেরা দিয়ে দেয়, একটু হেজ করে রাখে। ইট সফেন্স দ্য হার্ড এজেস অফ দ্য ব্রিক ওয়াল। ইন ল্যাঙ্গুয়েজ, আ হেজ প্রোটেক্টস ইউ ফ্রম বিং প্রুভেন রং। আপনাকে সরাসরি কেউ রং প্রুফ করে ফেলতে পারবে না আপনি, এটা ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ। ওকে, হেজিং ব্যাপারটা ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ। আপনার কর্পোরেট ওয়ার্ল্ডে আপনাকে কিছুটা ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হয়। আপনি ইয়েসও না, আপনি নো না, এরকমভাবে বিষয়টা। সো ইফ ইউ সে ভিডিও গেমস কজ ভায়োলেন্স ইন চিলড্রেন, ইউ আর স্পিকিং অ্যাজ ইফ ইট ইজ 100% সায়েন্টিফিক্যালি প্রুভেন ফ্যাক্ট। ব্যাপারটা না, আপনাকে রং প্রুফ করা যাবে। ভিডিও গেমস মানুষকে অনেক ক্ষেত্রে কি হয়, আপনার ব্রেইন ক্যাপাসিটি বাড়ায়। অনেক ধরনের যারা চিলড্রেনদের মধ্যে সমস্যা আছে, যার ব্রেইন অ্যাক্টিভিটিসটা ফাংশনটা করছে না, তাদেরকে এভাবেও তার ব্রেইনের এক্সারসাইজ অ্যাক্টিভিটি বাড়িয়ে তার কিছু ডিজিজের কিউর হয়ে থাকে। তাহলে আপনি যখন বলে দিচ্ছেন এটা ভায়োলেন্স ক্রিয়েট করে, সেটা তখন কিন্তু আপনার এটা 100% কোনো কিছু বললাম না, প্রত্যেকটা কয়েনের এপিঠ থাকে ওপিঠ থাকে সবসময়, প্রত্যেকটা সিচুয়েশনের, প্রত্যেকটা ফ্যাক্টের, প্রত্যেকটা কনটেক্সটের আপনি আপনার লাইফের এক্সপিরিয়েন্সে দেখবেন প্রত্যেকটা জিনিসের ভালো মন্দ, দিন আর রাতের মতোই প্রত্যেকটা জিনিসের সাথে জুড়ে থাকে। একটু ভালো তার সাথে খারাপ থাকে, অনেকটা খারাপের সাথে কিছুটা ভালো থাকে। সো বিষয়টা একটু হেজি থাকে। আপনি কখনোই এক সাইডে চলে গেলে এটা আরেকটা সাইড কিছুটা হলেও আনটাচ থেকে যায়। সো দি এক্সামিনার অর আ ডিবেট অপোনেন্ট will mentally reject your argument because not all children who play games become violent. সবাই কি ভায়োলেন্ট হয়ে যায়? মনে করেন যাকে বলছেন সেও হয়তো ভিডিও গেমে অনেক পছন্দ করে, কিন্তু সে ভায়োলেন্ট না। অনেক তার মধ্যে প্রোডাক্টিভিটি, সে সোসাইটির জন্য অনেক মনে করেন বেলিভেন্ট কাজ করে, রাইট? সো হেজ রিয়েলিটি কি? ইফ ইউ সে ভিডিও গেমস ক্যান পটেনশিয়ালি কন্ট্রিবিউট টু এগ্রেসিভ বিহেভিয়ার ইন সার্টেন চিলড্রেন, তাহলে ইন সার্টেন চিলড্রেন এই যে আপনার কিন্তু হেজ হয়ে গেল। আপনি সবাইকে বলছেন, অনেকেই আপনারা অনেকেই নিয়মিতভাবে অফিস করছেন না। তো আপনি যদি বলেন যে আপনার কেউই অফিসে সময় মতো আসেন না, মানে আপনি যদি একজন লিডার হন, আপনি যদি বলেন যে আপনারা
মনে করেন যে খুব ইমোশনালি রিচার্জ হয়ে আপনি বললেন যে কেউ আপনারা সময় মতো কাজ করেন, আমি রিপোর্ট নিয়ে দেখেছি। তো আপনি এরকম দেখবেন যে অনেক এমপ্লয়ি আছে যারা ঠিক মতো কাজ করছে, সময় মতো আছে, তখন কিন্তু তারা এটাকে অপোজ করে ফেলবে। তো একটু হেইজ করে রাখা, হ্যাঁ। ভিডিও গেমস ক্যান পটেনশিয়ালি কন্ট্রিবিউট টু এগ্রেসিভ বিহেভিয়ার ইন সার্টেন চিলড্রেন। সো ইয়োর স্টেটমেন্ট ইজ নাও বুলেট প্রুফ। এখন কিন্তু আর এটাকে মানে কেউ রিজেক্ট করে ফেলতে পারবে না। সবাই কিন্তু তাকে সেফ জোনে রেখে দিবে, সবাই বলবে আচ্ছা আমাকে বলছে না। ওকে, সো এই যে এটা সফেন করে দেয়া, একটা স্টেটমেন্টকে সফেন করে দিচ্ছে হেইচ করে। এই যে ইট ইজ হাইলি একাডেমিক অ্যান্ড নুয়ান্স, একটু ইয়ে হয়ে গেল, তাই না? কিভাবে করবেন এটা? We hedge by using specific categories of words to weaken the certainty of a sentence. The hedging কিছু verb আছে, যেমন দেখেন এটা absolute. This proves that regular exercise improves mental health. তো আপনি হেজ করে দিলেন একটা, দেখেন this proves that regular exercise improves mental health. আপনি বলছেন this suggests that regular exercise improves mental health. Suggests বললেন, proves না বলে। বলছেন this appears to indicate that regular exercise improves mental health. হেজ করে দেয়া মানে একটা হচ্ছে this proof অ্যাবসলিউট হয়ে গেল, সেটাকে আমি যদি হেজ করে দেই তাহলে দেখেন একটু সরে গেল, ওটার মধ্যে যে ইম্প্যাক্টটা আর এটার মধ্যে ইম্প্যাক্টটা একটু সরে গেছে। খুব বেশি আমি চেঞ্জ করি নাই, আমি শুধু ভার্বটাকে চেঞ্জ করছি, প্রুভস না বলে সাজেস্ট বলেছি। আর এখানে বলেছি অ্যাপিয়ার্স টু ইন্ডিকেট দ্যাট, এভাবে বলেছি, হ্যাঁ, এই হেজ করা। আচ্ছা, আরেকটা দেখেন এখানে পিপল বাই ফাস্ট ফুড বিকজ ইট ইজ চিপ অ্যান্ড কনভেনিয়েন্ট। হ্যাঁ, তো আপনি এই জায়গাটায় আপনি যখন বলছেন এটাকে হেজ করা, পিপল টেন্ড টু বাই, এই যে টেন্ড টু বাই, তারা তাদের মধ্যে একটু প্রভাবিত হয়, একটু তাদের মধ্যে প্রবণতা কাজ করে। পিপল টেন্ড টু বাই ফাস্ট ফুড বিকজ ইট ইজ রিলেটিভলি চিপ, ইট ইজ চিপ অ্যান্ড কনভেনিয়েন্ট বলে আপনি কিন্তু কিছুটা নেগেটিভ ফাস্ট ফুডকে একটু আক্রমণ করে কথা বলছেন, তো সেখানে একটু হেজ করে দেয়, ইট ইজ রিলেটিভলি চিপ অ্যান্ড কনভেনিয়েন্ট। আবার এভাবে বলেন মেনি পিপল অ্যাপিয়ার টু বাই, মেনি পিপল এখানে এটা হচ্ছে প্লুরাল, এই জন্য এখানে কিন্তু অ্যাপিয়ার এসেছে, এস হয়নি, হ্যাঁ। মেনি পিপল অ্যাপিয়ার টু বাই ফাস্ট ফুড বিকজ ইট ইজ রিলেটিভলি চিপ অ্যান্ড কনভেনিয়েন্ট। সো মেনি পিপল অ্যাপিয়ার, পিপল টেন্ড টু বাই, এভাবে আমরা বলতে পারি। পিপল বাই বললে একেবারে 100% স্টেটমেন্ট হয়ে গেল যে এটা কেনে, কারণ এটা চিপ এই জন্যই কেনে। তাহলে যে মানুষটা এটা খুব প্যাশন থেকে পছন্দ করে কেনে তার জন্য আক্রমণাত্মক না। আপনি যখন বলছেন যে অনেকেই কেনে কারণ এটা সস্তা, তো এই জন্যই কেনে, তো অনেকে সেখানে কষ্ট পেতে পারে যে কি মনে করে সস্তার জন্য আমি তো কিনি না। তো বিষয়টা কিছুটা এরকম আর কি। আরেকটা দেখেন আমরা এখানে অ্যাডভার্বস দিয়ে আমরা কিভাবে, বা অ্যাডজেক্টিভস অ্যাডভার্বস অল বা অলওয়েজ এভাবে না করে আমরা কিভাবে এটাকে হেজ করতে পারি। Everyone knows that climate change is a serious global issue, সেটাকে আপনি হেজ করতে পারেন। The vast majority, everyone knows আপনি বলছেন, এখানে বলছেন the vast majority of people believe that climate change is a serious global issue. তাহলে আমি এখানে এভরিওয়ান নোজ এর জায়গা খেয়াল করেন, আমি এখানে এই যে একটু সরিয়ে দেয়া হালকা, একই রকম কথা। আপনার বলছে এটা কি আর কি পার্থক্য করলেন স্যার, একই তো সেন্টেন্স, একটু হেজ হয়েছে। আপনি খেয়াল করবেন, বারবার সেন্টেন্সগুলো দেখার বোঝার চেষ্টা করবেন। আমি যে কথাটা বলছি হেজ করা, একটু আড়াল করে দেয়া, একটু সফেন করে দেয়া, সেটা পারপাসটা সার্ভ করছে কি না। তাহলে আমরা যখন কথা বলবো, আমরা যদি একটু খেয়াল করে কথা বলি, আমি কি বলছি কিভাবে বলছি সেটা যদি একটু খেয়াল করি, আমাদের কথা বলাটা আরো বেশি উন্নত হয়ে যায়। সো ইট ইজ ওয়াইডলি অ্যাকসেপ্টেড দ্যাট ক্লাইমেট চেঞ্জ ইজ এ সিরিয়াস গ্লোবাল ইস্যু। আবার খেয়াল করেন এখন আরো রেখেছি অ্যাবসলিউট বলতে আমি বোঝাচ্ছি এই ধরনের সেন্টেন্সটাকে, এটাকে আমরা কিভাবে অল্টারনেট করে বলতে পারি। ইট উইল ডেফিনেটলি হ্যাপেন, এভাবে না বলে ইট ইজ হাইলি লাইকলি টু হ্যাপেন, ইট উইল হ্যাপেন। আপনি নির্দিষ্ট করে বলেন, হ্যাঁ, যে ও আজকে বাংলাদেশ হেরে যাবে,
আপনি যদি বলেন যে ইট ইজ হাইলি লাইকলি দ্যাট বাংলাদেশ উইল বি ডিফিটেড, তাই না? কোনো মিরাকল একটা সিচুয়েশন হলে হতে পারে না যে জিতেও যেতে পারে, বা লাস্টে 2 ওভারে 5টা উইকেট পড়ে যেতে পারে, কেউ হ্যাট্রিক করে ফেললো। তো সেই জিনিসটা তখন তো আপনার অবস্থানটা কি হবে, তাই না? যখন মনে করেন কেউ একটা গোল খেয়ে গেল, অপোজিট সাইড মনে করলো একেবারে সে পুরো স্টেজ কাঁপিয়ে দিল, তারপর মনে করেন যে আরেকজন অপোজিশন যদি সেটাকে অল্টার করে দেয়, তার পজিশনটা কোথায় থাকে? এই যে এই জায়গাটা হেজ করে দেয়া। It is quite likely to happen in the near future. It is expected to happen. এটা খুব বেশি সহজেই আপনি ব্যবহার করতে পারবেন হেজ করে। It is expected to happen under current condition. It is expected. আশা করা হচ্ছে বা অনুমান করছি আমরা। আপনি যদি এটা স্টেটমেন্ট দিয়ে দেন তখন তো এটা আপনার ওপিনিয়ন হয়ে গেল। আপনি এভাবে বলেন, হেজ করে দিয়ে বলা যেতে পারে। আবার খেয়াল করেন, অনলাইন এডুকেশন ইজ দ্য বেস্ট চয়েস। অনলাইন এডুকেশন ইজ দ্য বেস্ট চয়েস আপনি বলে দিলেন, তাই না? আপনি এটা বলতে পারেন হেজ করে দিয়ে। কিভাবে হবে? ইট ইজ arguably the best choice for students who require greater flexibility. It could be considered one of the most effective options. যখন আমরা ওয়ান অফ দ্য ইউজ করব, খেয়াল করেন, ওয়ান অফ দ্য যখন ইউজ করব তখন এখানে কিন্তু এটা প্লুরাল হতে হবে। ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ, হি ইজ দ্য বেস্ট বয়, বাট হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ। তাহলে মনে রাখবেন, ওয়ান অফ দ্য যখন আমরা ইউজ করব তখন যে নাউনটা ইউজ হবে এটা কিন্তু প্লুরাল ফর্ম ইউজ করতে হবে। So it could be considered one of the most effective options for many learners. বুঝতে পেরেছেন? So many learners, যেহেতু many এখানে এটা প্লুরাল ডিটারমিনার, এই জন্য এখানে নাউনটা প্লুরাল হতে হবে। আমরা যদি আনকাউন্টেবল হয় তাহলে সেক্ষেত্রে আমরা আনকাউন্টেবলের ক্ষেত্রে আমরা মাছ ইউজ করি, তাই না? আর আমরা কাউন্টেবলের ক্ষেত্রে আমরা মেনি ইউজ করি। চলেন এবার আরেকটা ক্যাটাগরি যদি আমরা আলোচনা করি, দি একাডেমিক ডিস্টেন্স ফ্রেজ। ইউজ দিস অ্যাট দ্য ভেরি বিগিনিং অফ এ সেন্টেন্স টু ডিস্টেন্স ইয়োরসেলফ ফ্রম দি অপিনিয়ন। মানে অপিনিয়নটা আপনার না, আপনি আরেকটু নিজেকে সরিয়ে রাখলেন, সেফ সাইডে রাখলেন, মেকিং ইট সাউন্ড লাইক অ্যান অবজেক্টিভ অ্যানালিসিস রাদার দেন জাস্ট এ পার্সোনাল ফিলিং। These expressions help present opinions as objective analysis rather than personal beliefs. দেখেন, আমরা যখন প্রফেশনাল লাইফ বলেন বা আমরা আমাদের একাডেমিক লাইফেও আমরা যখন কথা বলি কারোর সাথে, আমরা এটাকে জাস্টিফাই করার চেষ্টা করি না, মানে আরেকজনের অপিনিয়ন দিয়ে আমরা বলার চেষ্টা করি। হয়তো আমারই সেই কথাটা, আমি সেটা চাই, বা ধরেন আমরা কোথাও গিয়েছি, আপনি কোনো একটা ফুড অর্ডার করতে যাচ্ছেন বা খেতে যাচ্ছেন, আপনি বলছেন যে ওরা মনে হয় এটা খুব পছন্দ করবে, তাই না? আপনি কিন্তু খেতে যাচ্ছেন সেটা আপনি না বলে আপনি আরেকজনের উপর দিয়ে আপনি সেটা করছেন। এইভাবে আমরা ডিপ্লোম্যাটিক ওয়েতে কিন্তু আমরা ডিল করি আমাদের এভরিডে কনটেক্সটে, এভরিডে সিচুয়েশন আমরা এটা ডিল করে থাকি। সেই জিনিসটাই আমি বলছি, আমি কিন্তু নতুন কিছু বলছি না। তো এটা আপনারা অ্যাপ্লাই করেন আপনাদের জীবনে। আমরা এটা এক্সপিরিয়েন্সও করি, আরেকজনকে করতেও দেখি, র্যান্ডম করতে দেখি, রেগুলার করতে দেখি, রেগুলার করছি। কিন্তু যখন এটা বলি যে ল্যাঙ্গুয়েজে স্পোকেন ইংলিশের ক্ষেত্রে আপনি একটু ব্যবহার করেন, তখন মনে হয় যে না, এটা অনেক কঠিন, জটিল। জটিল ভাবলেই জটিল। বিষয়টা একটু বুঝে নেওয়ার, একটু এক্সপিরিয়েন্স করার, একটু অ্যাওয়ারনেসটা রাখলেই এটা সম্ভব। সো আপনি যখন বলছেন আই থিঙ্ক টেকনোলজি হ্যাজ ইমপ্রুভড কমিউনিকেশন, এটা না বলে ইট কুড বি আর্গুড দ্যাট টেকনোলজি হ্যাজ সিগনিফিকেন্টলি ইমপ্রুভড কমিউনিকেশন। আই থিঙ্ক না বলে এটা, হ্যাঁ, এটা অনেকভাবেই কিন্তু যুক্তি দেখানো যায় কমিউনিকেশনটা যে অনেক ইমপ্রুভ হয়েছে টেকনোলজির কারণে, এভাবে বলছে। It could be argued that advances in technology have made communication more efficient and accessible. তাই না? তাহলে আই থিঙ্ক দ্য টেকনোলজি হ্যাজ ইমপ্রুভ কমিউনিকেশন থেকে ল্যাঙ্গুয়েজ দুটো পড়েন, দুটোই আপনার কাছে বেটার মনে হবে। সো আমরা বেটার অপশনটার দিকেই যাওয়ার চিন্তা করছি এবং আপনাদেরকেও সেই দিকে মনোনিবেশ করার জন্য ইন্সপায়ার করার চেষ্টা করছি। এই জন্য এতগুলো এক্সাম্পল সেট করে সিচুয়েশন দেখানোর চেষ্টা করছি, বা একই জিনিস একই কনটেক্সটে, মানে হেজিংটা কিভাবে আমরা এটা ব্যবহার করতে পারি, বা কিভাবে আমরা একটু পোলাইটলি প্রেজেন্ট করতে পারি, আমার ওপিনিয়ন যেন প্রেজেন্ট না হয়, এইভাবে না বলাটা, এটাকে অন্যভাবে বলা যায়।
ওকে, এভাবে খেয়াল করেন। আরেকটা, আই থিঙ্ক দ্যাট গভর্নমেন্ট শুড ইনভেস্ট মোর ইন পাবলিক ট্রান্সপোর্ট। এটাকে আপনি যদি এভাবে বলেন, there is a strong case to be made that government should invest more in public transport. অনেক মানে খুব স্ট্রং আর্গুমেন্ট আছে যে কেন আসলে গভর্নমেন্টের পাবলিক ট্রান্সপোর্টে অনেক বেশি ইনভেস্ট করা দরকার, উচিত। সো সেখানে আপনি নিয়ে গেলেন, there is a strong case to be made that increase invest more, এখানে আপনি আরেকটু চেঞ্জ করলেন, that increase investment in public transport would benefit both the economy and the environment, তাই না? সো পাবলিক ট্রান্সপোর্টের ক্ষেত্রে খেয়াল করেন কথাটা কোন দিকে গেল, যে বেশি ইনক্রিজ যদি করে ইনভেস্টমেন্টটা, তাহলে কিন্তু ইকোনমিটাও কিন্তু আমাদের অনেক বেনিফিটেড হবে এবং এনভায়রনমেন্টেও কিন্তু বেনিফিটেড হবে। তাহলে আমরা যেমন আমি আপনাদেরকে ট্রাফিক জ্যামের ক্ষেত্রে একটা উদাহরণ দেখিয়েছিলাম, যে যদি 50টা ইংলিশ মিডিয়াম স্কুল একটা ধানমন্ডি এরিয়াতে যদি হয়, তাহলে সেখানে প্রত্যেকটা স্কুলে যদি 1000 স্টুডেন্ট থাকে, তাহলে সেখানে 50,000 স্টুডেন্ট, তাই না? সেখানে 50,000 স্টুডেন্ট। সো 50,000 স্টুডেন্টের মধ্যে যদি 80% স্টুডেন্টও প্রাইভেট কার ইউজ করে, তাহলে সেখানে 40,000 গাড়ি আমরা দেখতে পাচ্ছি রাস্তায়। তো সেখানে 50টা স্কুলে যদি আমরা 10টা করে ডাবল টেকার, মানে গভর্নমেন্ট যদি এটা সাবসিডি দেয় স্কুলের সাথে, তাহলে 500টা গাড়ি যেখানে স্টুডেন্টদেরকে ডাবল টেকারে করে বাসা থেকে নিয়ে আসবে, সেখানে স্টাফ থাকবে, টিচার থাকবে, তাহলে 500 গাড়ি দেখেন 40,000 গাড়িকে রিপ্লেস করে ফেলতে পারে। বা সেটা যদি আরও বেশিও হয়, 1500 গাড়িও যদি হয়, তাহলে কতগুলো মানে আপনার একটা হচ্ছে রাস্তার উপরে লোড কমে যাবে, আপনার ফিউল কস্ট কমে যাবে, আপনার ইম্পোর্ট কম করতে হবে, তেল আমদানি কম করতে হবে, আপনার ডলার সেভ হয়ে যাবে, ইকোনমি সেভ হয়ে যাবে। এবং যখন 1500 গাড়ি যদি প্রত্যেকটা স্কুলে 30টা করে ডাবল টেকার হয়, অনেক বেশি, এত লাগবেই না, তারপরও 1500 গাড়ি যদি হয়, তাহলে 40,000 গাড়িকে রিপ্লেস করে ফেলতে পারে, তাই তো? 3,000 একেবারে আপনার কতগুলো 38,000 গাড়ি, 38,500 গাড়ি কম, তাহলে আপনার এখানে ফিউল কস্ট কমে যায়, ফিউল কস্ট আপনার ফিউল সেভ হয়ে যায়, ইম্পোর্ট হয়, ইকোনমি ভালো হয়। এবং এই 40,000 গাড়ি একসাথে যখন ফিউল বার্ন হয়, তাহলে পরিবেশের জন্য কতটা হুমকি স্বরূপ হয়। তো এই যে ছোট্ট একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে দেখানো, এই স্টেটমেন্টটাকে বোঝানোর চেষ্টা করলাম যে কিভাবে ইকোনমিতে এটা বেনিফিট করে। পাবলিক ট্রান্সপোর্টে যদি ইনভেস্ট করা হয়, তাহলে সেটা পরিবেশ এবং ইকোনমি কিভাবে, অনেক সময় আপনার কাছে জিনিসটা বুঝে আসছে না, তাহলে আপনি এটা তো শুধুই আপনার কাছে একটা ল্যাঙ্গুয়েজ বা ওয়ার্ড হয়ে থাকবে, কিন্তু এটার মধ্যে যদি আপনি সেন্সটা বুঝতে পারেন, এটার মধ্যে যে আর্গুমেন্টটা যদি বুঝতে পারেন, তখন কিন্তু আপনি এই সেন্টেন্সটাকে খুব কমফোর্টেবলি ব্যবহার করতে পারবেন। সো লুক অ্যাট দ্য টেরিবল অ্যাবসলিউট স্টেটমেন্ট অন দ্য স্ক্রিন। খেয়াল করেন এখানে ব্যাড সেন্টেন্সের আমি লিখেছি। সো কীরকম দেখায়, কীরকম শোনায়, একটু যদি আপনি এই ল্যাঙ্গুয়েজে এই টোনে কথা বলেন, স্মার্টফোনস মেক টিনেজার্স স্টুপিড অ্যান্ড লেজি, যদি এটা বলেন, খুব অ্যারোগ্যান্ট এবং খুব অ্যাটাকিং একটা শোনায় না? সো আপনাকে কিন্তু অনেক মানে ডিবেট আপনার এই ক্ষেত্রে হবে, বা আপনাকে অপোজ করার মতো জায়গাটা চলে আসবে। স্মার্টফোনে এখন কত মানুষ মানে $1,000,000 পর্যন্ত কামিয়ে ফেলে স্মার্টফোন ইউজ করে। সো সেই জায়গায় আপনি কিন্তু এটা মানুষকে লেজি করছে বা তাদেরকে স্টুপিড করে দিচ্ছে, সে পুরো ওয়ার্ল্ড সম্পর্কে জানতে পারছে স্মার্টফোনের মাধ্যমে। সো আপনি এটা বলতে পারেন এভাবে, হেইজ ভার্সনে আপনি বললে, it could be argued that excessive use of smartphones tends to negatively impact the attention spans of many teenagers. তো আপনার যেমন স্মার্টফোনের কারণে আপনার ঘুম থেকে শুরু করে আপনার পড়ালেখার অ্যাটেনশন থেকে আপনার ডিস্ট্রাকশন অনেক বেড়ে যায়, এই ব্যাপারটা আপনি নেগেটিভলি ইম্প্যাক্ট দি অ্যাটেনশন স্প্যান্স অফ মেনি টিনেজার্স। আপনার যে অ্যাটেনশন স্প্যান্সটা সময়টা থাকে আপনার, ধরেন ক্লাসরুমে আপনি অনেক সময় ধরে লম্বা ক্লাস, 1.5-2 ঘন্টা ক্লাস মনোযোগটা থাকে না, কারণ আপনার সোশ্যাল মিডিয়া একটু পরেই আপনার কাছে মনে হয় যে চেক করতে। ইভেন আমরা ক্লাসরুমে এক্সপিরিয়েন্স করি বলেই এই বিষয়গুলো আমরা এভাবে মানে কনফিডেন্টলি আপনাদের সামনে প্রেজেন্টও করতে পারি। ইভেন আপনি খেয়াল করে দেখেন, আপনি এই ক্লাসটা করার সময় আপনাদেরকে বলা হয় যে ভিডিও ক্যামেরা অন করে আপনাদের করেন, কারণ আপনি
এটা করলে আপনি কিন্তু সেটা রিয়েলিটিটা এক্সপিরিয়েন্স করবেন। আপনি এই ক্লাস করতে গেলে কত কিছু কাজ একই সাথে করছেন, আপনার মেইল চেক করা থেকে শুরু করে অনেকে অনেক রকমভাবে ডিস্ট্রাক্টেড হয়ে যাচ্ছেন। তাহলে আমাদের এই যে স্মার্টফোন আমাদেরকে আসলে নেগেটিভলি আমাদের ইম্প্যাক্ট ফেলছে অ্যাটেনশন স্প্যান্সের ক্ষেত্রে, আমরা বেশি ফোকাস হতে পারছি না। এটা একটা আর্গুমেন্ট, আপনি এভাবে বললেন, ইট কুড বি আর্গিউ দ্যাট। আমি বলতে চাই এটা হেইজ কিভাবে করে, ডিরেক্ট স্টেটমেন্ট দিলে পুরোটা আপনার উপরে ঘাড়ে আসে। তো যখন আপনি স্পিকিং এর ক্ষেত্রে বা স্পিকিং টেস্টের ক্ষেত্রে এই ধরনের কথা বলবেন, তার মানে পার্শিয়ালি আপনি প্রেজেন্ট করছেন। তো যেখানে এই বিষয়গুলো এভাবে উপস্থাপিত হতে পারে বা করা যেতে পারে, এক্সামিনাররাও এক্সপিরিয়েন্স, তারা যখন আপনি এভাবে উপস্থাপন করবেন তাহলে আপনার লেভেলটাকে আপনি সেই লেভেলেই তাদের সামনে উপস্থাপিত করতে পারছেন। আর দেখেন এখানে বলছেন ইলেকট্রিক কার্স উইল সেভ দি এনভায়রনমেন্ট। আপনি বলছেন ইলেকট্রিক কার্স আর হাইলি লাইকলি টু প্লে আ সিগনিফিক্যান্ট রোল ইন রিডিউসিং পলিউশন। সরাসরি না বলে একটু হেজ করে বলা, একটু ঘুরিয়ে বলা, একই কথা বলছেন কিন্তু এখানে অনেক বেশি ভোক্যাবস ইউজ করছেন, সফিস্টিকেটেড ল্যাঙ্গুয়েজ ইউজ করছেন, এখানে স্ট্রাকচারটাও একটু বেটার, সেন্টেন্সটা উপস্থাপনটাও হচ্ছে ডিফারেন্টলি। ওকে, তো সেই বিষয়গুলো। ওকে, সো খেয়াল করেন আমরা কিভাবে এখানে লিস্ট করে দিয়েছি আরো কিছু সেন্টেন্স, এখানে স্টেটমেন্ট আর কিভাবে এটা হেজিং হয়। This shows that pollution causes disease. This suggests that pollution may contribute to disease. Students learn better online. অনলাইনে বেটার শিখতে পারে, এটা আপনি বলছেন। আপনি এটা বলতে পারেন এভাবে, students appear to learn more effectively online in certain contexts. Certain contexts সবসময় অনলাইনে যে তারা শিখে, মানে সবসময় শিখছে না, সেটাকে আপনি এভাবে হেজ করে দিলেন। নাহলে আপনি যদি বেটার শেখে, অনেক ক্ষেত্রে তো স্টুডেন্টদের এখন স্কিল লেভেল অনেক নেমে যাচ্ছে অনলাইন এডুকেশনের ক্ষেত্রে, আবার সবার ক্ষেত্রে তা হচ্ছে না। সবার ক্ষেত্রে কমফোর্টেবল হচ্ছে, সেফ থাকছে, সিকিউর থাকছে, বাসায় থেকে সে কমফোর্টেবলি পড়ালেখা করতে পারছে। বাইরে গেলে হয়তো সে বিভিন্ন বুলির শিকার হতে পারে, বিভিন্ন রকমের রিস্ক ফ্যাক্টর থাকতে পারে, বিভিন্ন রকম সার্কেলের সাথে সে ডিস্ট্রাক্টেড হয়ে যেতে পারে, ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যেতে পারে, সেই বিষয়গুলো আছে। কিন্তু সব সময় যে হচ্ছে তা আপনি একেবারেই যদি স্টেটমেন্ট একটা দিয়ে দেন, লার্ন বেটার, এটা একদম স্টেটমেন্ট হয়ে যায়। তো হেইজ করাটা আসলে আপনার জন্য ভালো, সেন্টেন্সটাও কোয়ালিটিটা বেটার হয়ে যায় এবং এটা প্রফেশনাল একটু লাগে এবং এটা সফিস্টিকেটেডও হয়ে যায়, আপগ্রেডেড আপলিফটেড তো হচ্ছেই। সোশ্যাল মিডিয়া হার্মস টিনেজার্স। আপনি বলতে পারেন সোশ্যাল মিডিয়া ক্যান হ্যাভ এ নেগেটিভ ইম্প্যাক্ট অন টিনেজার্স। Everyone agrees that English is important. It is widely accepted that English plays an important role in global communication. The solution is the best. না বলে this solution is arguably one of the most effective approaches. এই যে বলেছিলাম এস এস, হ্যাঁ, ওয়ান অফ দ্য, কারণ ওয়ান অফ দ্য ইউজ করেছে, এরপরে নাউনটা সবসময় প্লুরাল হতে হবে, এটা খেয়াল রাখবেন। কিন্তু এটা ভুল হয় আপনার অনেক সময় বলতে গেলে, এই বিষয়টা আমি দেখছি না যে আপনারা এটাকে প্রপারলি ইউজ করছেন। পিপল ইট আনহেলদি ফুড বিকজ ইট ইজ চিপ, এভাবে খুব অ্যাটাকিং একটা হয়ে যায় স্টেটমেন্টটা। পিপল টেন্ড টু কনজিউম unhealthy food. People tend to consume unhealthy food because it is relatively inexpensive. দেখেন চিপ শব্দটা না ব্যবহার করে আপনি এইভাবে ব্যবহার করেন, ইনএক্সপেন্সিভ, একই কথা। The policy will succeed. The policy is likely to succeed if implemented effectively. I think governments should ban plastic bags. There is a strong case to be made that governments should ban single-use plastic bags. Single use মানে একবার যেটা ইউজ করে আমরা ফেলে দেই, কারণ এটা তখন গার্বেজে পরিণত হয়ে যায়। সেটাকে আমরা রিসাইকেল করে বারবার যদি ব্যবহার করতে পারি, বা একটা যাই প্লাস্টিক যেটা আমরা ফেলে দিতে হচ্ছে না, এটাকে আমরা ব্যবহার করতে পারছি। সো এই বিষয়টা এখানে বললাম সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যাগটা ব্যান করাটা একটা ভালো একটা কেস এটা হতে পারে গভর্নমেন্টের জন্য, সমাজ মানে আমাদের পরিবেশের জন্য এবং আমাদের সব কিছু মিলিয়ে ইকোনমির জন্য অনেক বেনিফিটেড হয়। I believe artificial intelligence will change education. It could be argued that artificial intelligence, তাহলে দেখেন খেয়াল করেন, it could be argued, it is widely accepted, এভাবে আপনি বলতে পারেন, there is strong case, এগুলো বলতে পারেন। এখানে অনেকগুলো অল্টারনেটিভ আছে যেটা দিয়ে আপনি শুরু করতে পারেন।
It could be argued that artificial intelligence is likely to transform education in the coming years. ওকে, সো দেখেন এখানে আরো সেন্টেন্স আমরা এটা তো এর আগে দেখালাম স্লাইডটা, সেটা এখানে এসেছে। ইলেকট্রিক কার্স উইল সেভ দ্য এনভায়রনমেন্ট, অলরেডি উই হ্যাভ ডিসকাস দিস। এবার চলেন আরেকটা ফ্রেমওয়ার্ক নিয়ে আমরা কাজ করি। আর স্টার ফর্মুলা তো আমরা এর আগে আপনাদেরকে দেখিয়েছি। সো এবার আমরা দেখব ARE। ক্লাস 10-এ মনে আছে তো আপনাদের স্টার যে ফর্মুলাটা আমরা ইউজ করেছিলাম সেটা খেয়াল করবেন এবং সেটা একটু রিপিট করে দেখবেন। ইফ ইউ জাস্ট স্টেট অ্যান অপিনিয়ন উইদাউট ব্যাকিং ইট আপ ইট কলাপস। তাহলে কি করতে হবে আপনাকে? অ্যাসারশন, যে একই কথা মানে আগে যে আমরা ফর্মুলাটা বললাম, আপনি কি করবেন? অ্যাকনলেজ করবেন, আপনি ভ্যালিডেট করবেন, আপনি পিভট এভিপি, আর এটা হচ্ছে ARE রিজনিং দিবেন এবং সেটার একটা এক্সাম্পল দিবেন। এই ক্ষেত্রে হ্যাঁ, আর্গুমেন্টের ক্ষেত্রে আপনি যখন কোনো পয়েন্ট নিয়ে বলছেন, সে পয়েন্টটা আপনি অ্যাসার্ট করবেন, সেটার পক্ষে আপনি কারণ ব্যাখ্যা করবেন এবং সেটার প্রমাণ দিয়ে দেবেন। হ্যাঁ, তো এই জিনিসটা আমরা এভাবে আমরা দেখতে পারি। লুক অ্যাট দ্য অ্যাসারশন বিলো, খেয়াল করেন এখানে। It could be argued that learning to cook is a basic survival skill that every teenager must learn. এটাকে আমরা যদি নিয়ে যাই, let's look at how this built a continuous unbreakable 45-second answer. Assertionটা কিভাবে দিলেন? Yes, there is a strong case to be made that daily physical education should be compulsory. তাহলে আপনি এখানে বললেন, দেখেন, it could be argued that learning to cook is a basic survival skill that every teenager must learn. There is strong case to be made. তো আচ্ছা, এখানকার জায়গাটা দেখেন, এই কোয়েশ্চেনটা, should physical education be mandatory in schools? এই কোয়েশ্চেন আমাদের, এটাকে আমরা কিভাবে ARE মেথডে আমরা এইখানে বলতে পারি? আপনাকে এখানে বলছে যে এটা করা উচিত কিনা। এখন তার আপনি অপোজিট সাইডের তো বলার স্কোপ নাই, এরকম সিচুয়েশনে এটাকে আপনাকে অ্যান্সার জানতে চাচ্ছে, তখন আপনি কি করবেন? আপনি এটাকে অ্যাসার্ট করবেন, এরপর আপনি এটা কারণ ব্যাখ্যা করবেন, তারপরে এটাকে একটা উদাহরণ দিয়ে আপনাকে ব্যাখ্যা করতে হবে। আর ওখানে যেখানে হাইলি কন্ট্রাডিক্টরি যখন হবে, তখন আপনি একটা সাইডে অ্যাকনলেজ করবেন, তারপরে সেটাকে ভ্যালিডেট করবেন এবং অপোজিট সাইডটাও আপনি যেটা হাইলি ডিবেটেবল। আর এখানে যখন আপনাকে বলছে শুড ফিজিক্যাল এডুকেশন বি ম্যান্ডেটরি ইন স্কুল, এটাকে কিন্তু আপনার অপিনিয়ন জানতে চেয়েছে, তাহলে সেখানে আপনাকে অ্যাসার্ট করতে হবে এবং আপনি সেটার কারণটাকে ব্যাখ্যা করবেন এবং আপনি এভিডেন্স দিবেন। তাহলে দাঁড়াচ্ছে কি? শুড ফিজিক্যাল এডুকেশন বি ম্যান্ডেটরি ইন স্কুল প্রশ্ন করেছে আপনাকে। এটা সেকশন পার্ট 3 এর কথা বলছি, স্পিকিং টেস্টে। So আপনি বলছি, yes, there is a strong case to be made that daily physical education should be compulsory. হেজ করে কিন্তু বলেছেন ডিরেক্টলি আপনার অপিনিয়ন, there is a strong case, এই যে আপনি এভাবে উপস্থাপন করেছেন, এটার আপনি কারণ ব্যাখ্যা করছেন। The primary reason for this is that modern children lead highly sedentary lifestyle. Sedentary মানে এই যে চেয়ার টেবিলে বসে থাকে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি যে লাইফে নাই। যখন বাস আসতেছে, স্কুল বাস, তাকে বাসে করে নিয়ে যাচ্ছে, স্কুলগুলো একেবারে ক্লাসরুম ওরিয়েন্টেড, কোনো ওপেন ফিল্ড নাই, এবং বাসায় আবার তাকে দিয়ে যাচ্ছে, সে বাসায় এসে টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়ছে, তারপর সে হোমওয়ার্ক করছে, তারপর রাতে ঘুমাচ্ছে, আবার সকালে স্কুলে চলে যাচ্ছে। মানে তার লাইফটা দেখেন, লাইফস্টাইলটা কেমন, সিডেন্টারি লাইফস্টাইল। সো আপনি সেটা ব্যাখ্যা করছেন। The primary reason for this is that modern children lead highly sedentary lifestyles. ওটাকে ব্যাখ্যা করছেন, sitting in front of screens for hours, which directly degrades their cardiovascular health. Cardiovascular health মানে আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটি হওয়া, সেটা ব্লাড সার্কুলেশন, হার্ট ব্লাড পাম্প, আপনি যখন দৌড়াবেন, আপনি যখন হাঁটবেন, তখন না আপনার এইগুলো কাজ করবে। যেমন ধরেন, এরপরে আপনি এখানে উদাহরণ দিচ্ছেন, এটার ক্ষেত্রে আপনি বলছেন ফর ইনস্ট্যান্স or as for an example আপনি বলতে পারেন, ফর ইনস্ট্যান্স বলতে পারেন, we are seeing a massive rise in childhood obesity. আমরা দেখুন বাচ্চাদের মধ্যে দেখতেছি ম্যাসিভ একটা মানে ইনক্রিজ হয়ে গেছে ওবেসিটির ক্ষেত্রে, অল ওভার দ্য ওয়ার্ল্ড, শুধু বাংলাদেশে না, শুধু ইন্ডিয়া না, পুরো
পৃথিবী জুড়ে দেখতে পাচ্ছি চাইল্ডহুড ওবেসিটি আমরা মানে ইনক্রিজ আমরা স্পাইকটা লক্ষ্য করছি। If schools force children to exercise for just 40 minutes a day, it acts as a preventative medical measure. তাহলে আপনি যখন বললেন, প্রশ্নটা করলেন যে এডুকেশন, ফিজিক্যাল এডুকেশনটা ম্যান্ডেটরি কিনা, আমাদের সিয়াম স্যারের জন্য এটা স্ট্রং পয়েন্ট। সবসময় মাথায় রাখবেন কেন এটা দরকার, প্রশ্ন করতে পারে যে কেন স্কুলে টিচার লাগবে, ফিজিক্যাল টিচার বলেন বা স্পোর্টস টিচার কেন লাগবে, সেটা কিন্তু স্ট্রং পয়েন্ট। আপনি কোনো সেমিনারে যখনই যাবেন বা কোথাও হলে তখন আপনি এই ধরনের সেন্টেন্সগুলো বলতে পারেন। এটা এটা কিন্তু আপনার পয়েন্ট, সবসময় এটা ক্যারি করবেন নিজের বাকেট লিস্টে। ওকে, এরপরে দেখেন আমরা যখন স্টারের ইয়েটা যেটা আপনারা দেখেছেন, এটা তো স্লাইডটা দেখালাম আপনাদের। যদি আমরা এখানে the primary reason for this is that relying entirely on restaurant delivery or pre-packaged meals is not only a massive financial burden, but it also tends to severely degrade a person's long-term physical health. When young adults have home to attend university, when young adults leave home to attend university, those who lack basic culinary skills, যেমন ধরেন বিদেশে আপনি পড়তে যাচ্ছেন, আপনি রান্না বান্না কিছুই পারেন না, আপনি শুধুমাত্র পানি রান্না করতে পারেন, মানে পানি গরম করতে পারেন, এছাড়া আপনি কিছুই জানেন না। তখন আপনার কি ক্ষেত্রে কেমন হয়, মানে কেন এটা আপনার শেখা উচিত, তাহলে রান্না স্কিল সেই জায়গাটা বা ওইখান থেকে যদি আমরা ওটাকে নিয়ে আসি, those who lack basic culinary skills are highly likely to survive on cheap, highly processed fast food. তাই না? রান্না করে খেতে না পারলে আপনাকে কি করতে হবে, সেই জায়গা থেকে আপনাকে ফাস্ট ফুডের উপর ডিপেন্ড করতে হবে। হ্যাঁ, ফুড পান্ডায় অর্ডার করবেন আর আপনি খাবেন, এভাবে আপনার ইউনিভার্সিটি লাইফ চলে যাবে প্রতিদিনই খাবারে। This often leads to appalling dietary habits and chronic fatigue. Whereas a teenager who knows how to prepare a simple, nutritious meal can protect both their physical health and their budget. Okay, so আমরা যদি একটু অ্যানালিসিস করি এই অ্যান্সারগুলোকে, হ্যাঁ, so it uses clear traffic directors, যেমন the primary reason for this is, for instance, এগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তাই না? আপনার এখানে লিঙ্কিং ডিভাইসে ইউজ হচ্ছে, আপনার এখানে সেন্টেন্সের আপনি সাইন পোস্ট ইউজ করছেন, সো দিস আর গুড। ক্লাস 11তে আমরা হেজিং আজকে আমরা দেখলাম, দেখেন কিভাবে, নোটিস দ্য ফ্রেজেস টেন্ডস টু, হাইলি লাইকলি, এখানে সরাসরি বলছে না কিন্তু, দে উইল গেট ফ্যাট অ্যান্ড সিক, এভাবে বলছেন না, হাইলি লাইকলি। দে সফেন দ্য ক্লেম টু মেক ইট সাউন্ড ইনক্রেডিবলি একাডেমিক অ্যান্ড অবজেক্টিভ। এখানে কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করছেন না, কেমনটা হওয়া উচিত বা কেমনটা হচ্ছে, কেমনটা এক্সপিরিয়েন্স করছেন আমরা দেখতে পাচ্ছি, সেটা আমরা বলছি। এটা অবজেক্টিভলি আমরা দেখছি, আমরা কিন্তু সাবজেক্টিভলি, মানে আমরা ব্যক্তিকে আমরা এখানে টার্গেট করছি না বা অ্যাটাক করছি না। সো হাই টায়ার লেক্সিস আমরা ক্লাস 9-এ আপনি একটু খেয়াল যদি করেন, একটু রিভিউ করতে যদি মনে হয় আপনারা করতে পারেন এটার সাথে লিংক করে। বেসিক ওয়ার্ডস ওয়্যার রিপ্লেসড উইথ এক্সট্রিম অ্যাডজেক্টিভস লাইক ম্যাসিভ and appalling to give the argument real emotional weight. এবার আমরা যদি ওয়ান অন ওয়ান ডিবেটে যদি যাই, খেয়াল করেন আপনারা কিন্তু এভাবে তৈরি করবেন, নিজেরা পার্টনার তৈরি করে এভাবে একটু আর্গুমেন্টে ডিবেটে আপনারা যেতে পারেন সামনে। দেখেন আমি কিছু সিচুয়েশন তৈরি করেছি। Speaker A present their argument using the ARE structure including at least one H. আপনি একজন এখানে একজন আপনার যে পার্টনার থাকবে, তা স্পিকার এ কি করবে, ARE ফর্মুলা অ্যাড করবে, আর স্পিকার বি কি করবে, যেহেতু সে অপোজ করবে, সে তার সাথে কিছুটা এগ্রি করবে, আবার তার আরেকটা অপোজিট পয়েন্ট, তখন সে ফর্মুলা অ্যাপ্লাই করবে কি, এভিপি। সেখানে হচ্ছে অ্যাকনলেজ করবে, ভ্যালিডেট করবে আর পিভট করবে, মানে অপোজিট সাইডটা, যেটা আমরা প্রথম যে স্লাইডগুলো আমরা দেখেছি সেটা এভিপি। আর যখন আপনি এটাকে প্রেজেন্ট করবেন তখন কিন্তু আপনার পিভট সাইডটা নাই, তখন আপনি এআরই ফর্মুলা অ্যাপ্লাই করবেন। ওকে, সো আপনি এখানে এভিডেন্স দিবেন, ওকে, রিজন করবেন, আপনি সেখানে রিজনিং দিবেন এবং সেখানে আপনি এখানে এভিডেন্স দিবেন। ওকে,
তো সেই বিষয়টা এভাবে আপনারা করতে পারেন। যেমন ধরেন ওয়ার্কপ্লেসের ক্ষেত্রে কিরকম হতে পারে, ওয়ার্কিং ফ্রম হোম ইজ ফার সুপিরিয়র টু ওয়ার্কিং ইন আ ট্রেডিশনাল অফিস। সো এখানে আপনি বি পজিশনে যদি আমরা দেখাই সিচুয়েশন, ওয়ার্কিং ইন আ ফিজিক্যাল অফিস ইজ এসেনশিয়াল ফর ক্যারিয়ার গ্রোথ অ্যান্ড মেন্টাল হেলথ। সো এবার আপনি এটাকে স্পিকার এ আর স্পিকার বি এর মধ্যে এভাবে আমরা একটা ডায়ালগের মতো এভাবে বলতে পারি। স্যাম্পল হিসেবে রাখছি, এরকম ভাবে চিন্তা করবেন, তাহলে এভাবে সেন্টেন্সগুলো আপনি নিয়ে আসতে পারবেন। তাহলে প্রথম জায়গাটা কি, আপনার এ আর ই ফর্মুলা, স্পিকার এ, হ্যাঁ, সে এটাকে ডিফাইন করছে, তার ক্ষেত্রে এ আর ই ফর্মুলা কি বলছে, আই বিলিভ দ্যাট ওয়ার্কিং ইন আ ফিজিক্যাল অফিস ইজ এসেনশিয়াল। The main reason is that আপনি সেটাকে রিজনিং দিচ্ছেন, the main reason is that face to face interaction foster মানে ত্বরান্বিত করে, হ্যাঁ, এটাকে স্পিড আপ করে, foster spontaneous creativity and stronger team bonds. For example, many of the best ideas in my previous company happened during casual coffee breaks, which simply cannot be replicated on a Zoom call. যে পিভটটা দেখাতে যাচ্ছিলাম, যে আপনি যখন স্পিকার কাউন্টার আপনারা এখানে ডিবেট ওয়াইজ আপনি যখন করবেন, দুজন আমি আপনাদেরকে সিমুলেশনটা দিতে যাচ্ছি, দুজন আপনারা পার্টনার হবেন, বা আপনার কারোর সাথে এই বিষয়টা যখন আপনারা গ্রুপ ওয়ার্ক করতে পারেন, ওয়ান টু ওয়ান ডিবেট হতে পারে, তাহলে যখন ফার্স্ট স্পিকার বলবে উনি কিন্তু এটার পয়েন্টটা বলবে, অ্যাসার্ট করবে, এবং সেটাকে রিজনটা দিবে, এবং সেটা একটা এভিডেন্স একটা দিবে, একটা এক্সাম্পল দিবে। ফর এক্সাম্পল মেনি অফ দি বেসাইড যেটা বললাম। এরপরে অপোজিট সাইডে যিনি আছেন উনি কি করবেন, উনি এ আর এভিবি ফর্মুলা অ্যাপ্লাই করবেন, তাই না? প্রথমে সেটা অ্যাকনলেজ করবেন। ফার্স্ট স্পিকার যিনি উপস্থাপন করছেন উনি এআরই ফর্মুলা করবে, যদি ওটাকে স্টেটমেন্ট দিতে হয় তাকে, তাহলে এআরই ফর্মুলা, আপনাকে এমন কোনো প্রশ্ন করলো যেটাকে আপনাকে ওপিনিয়ন দিতে হবে, তাহলে এআরই ফর্মুলা অ্যাপ্লাই করবেন। আর যদি আপনি সেটাকে আপনি জাস্টিফাই করেন বা সেটাকে আর্গিউ করতে চান, তাহলে আপনি এভিপি ফর্মুলা অ্যাপ্লাই করবেন। এভিপি ফর্মুলা কি, প্রথমে অ্যাকনলেজ করবেন, তারপরে ভ্যালিডেট করবেন, এরপরে সেটার আপনি পিভট যে জায়গাটা, অপোজিট পয়েন্ট অফ ভিউটা, সেটা আপনি আর্গিউ করবেন। যেমন এখানে দেখেন, I see exactly where you are coming from and it is absolutely true, in-person brainstorming can be highly creative. Having said that, তাহলে আপনি I see exactly where you are coming from, এটা আপনি কি করলেন, এটা আপনি অ্যাকনলেজ করলেন, তারপরে ভ্যালিডেট করলেন, and it is absolutely true that in-person brainstorming can be highly creative. এটা হচ্ছে আপনার এটা ভ্যালিডেশন। এরপরে আপনি এটাকে বলছেন, পিভটটা বলছি, হ্যাভিং সেড দ্যাট আই টেক আ স্লাইটলি ডিফারেন্ট ভিউ, ইট কুড বি আর্গুড দ্যাট, এটা এভাবে হতে পারে, ইট কুড বি আর্গুড দ্যাট রিমোট ওয়ার্ক অ্যাকচুয়ালি বুস্ট ওভারঅল প্রোডাক্টিভিটি। আবার হেজ অ্যাসারশন যদি হয়, ওয়েন এমপ্লয়িজ অ্যাভয়েড হরেন্ডাস 2 hour commutes, হরেন্ডাস মানে কি, এটা হরিবল একটা সিচুয়েশন, 2 ঘন্টা আপনি রাস্তার মধ্যে কাটাই দিচ্ছেন, 2 ঘন্টা কমিট করছেন, 2 hour commutes, they tend to start their workday with much more energy and focus. তাই না? যে যখন একজন করছে এমপ্লয়ি, তাহলে এর অল্টারনেটিভ আপনি বলছেন, এটা যখন এটাকে অ্যাভয়েড করতেছে, 2 hour commutes-কে যখন সে অ্যাভয়েড করতেছে, এটা এইভাবে এটা হয় নাই, এটা tend to start their workday with much less energy and focus. হ্যাঁ, মোর যদি এটা বাসা থেকে করে তখন এটা সে এনার্জি বেশি নিয়ে করছে, হ্যাঁ, বেশি এনার্জি এবং বেশি ফোকাসের সাথে করছে। কিন্তু যখন আপনি কমিট করছেন 2 ঘন্টা কমিটে, তখন ফার্স্ট ওয়ার্কিং আওয়ারে কিন্তু আপনি এনার্জিটা কম নিয়ে শুরু করছেন, আর বাসা থেকে যখন করছেন তখন মাচ মোর। ওকে, তাহলে এইখানে বিষয়টা একটু খেয়াল করবেন। আরেকটা সিচুয়েশন যখন আমরা দেখি এডুকেশনের ক্ষেত্রে, এটাও আপনাদের ভাবে সেট করে রেখেছি, আপনারা একটু দেখবেন, এবং এইভাবে স্পিকার এ আপনি কি বলতে পারেন, প্রথমে আপনি এআরই ফর্মুলা অ্যাপ্লাই করবেন, স্পিকার বি এভিপি ফর্মুলা অ্যাপ্লাই করবেন, হ্যাঁ, সেটা তো আলোচনা করা হলো। তো এভাবে আপনারা লাইফস্টাইল নিয়ে, যদি আমরা বলি লাইফস্টাইল নিয়ে কি আসে সেটা নিয়ে আর্গুই করেন। আমি একটু স্যাম্পল দিচ্ছি যেন আপনারা এই বিষয়গুলো প্র্যাকটিস করতে পারেন। কিছুটা রাখার চেষ্টা করবেন আপনাদের জন্য, যেভাবে ডেমো বা স্যাম্পল অ্যান্সার দিয়েছি
কিন্তু আলটিমেটলি এটা আপনাকে নিজে ফর্মুলেট করার চেষ্টা করতে হবে, চিন্তা থেকে আরো বেশি ভালো কিভাবে করা যায়, কমফোর্টেবল কিভাবে করা যায়, আপনার নিজের সেন্টেন্স কিভাবে বানিয়ে নেওয়া যায় এটাকে, সেই ক্ষেত্রে আপনারা মনোযোগী হবেন। সো এভাবে স্পিকার এ কিভাবে বলতে পারেন, আপনি আপনার সিচুয়েশন বলতে পারেন, স্পিকার বি কি বলবেন, এবিপি ফর্মুলা ইউজ করবেন। ওকে, সো আমরা দেখেন এখানে এখন ক্লাস 9-এ আমরা যে ভোকাবুলারি গুলো শিখেছি, নোটিস হাউ স্পিকার বি ইন দ্য লাইফস্টাইল ডিবেট ইউজ ট্রাঙ্কুইল, ডিফেনিং, অ্যাপলিং অ্যান্ড পিকচারেস্ক। হ্যাঁ, এই শব্দটা স্পেলিং বলেছিলাম, এটা পিকচারেস্ক। They did not just disagree logically, they painted a sensory picture. No absolute attack, যেটা আমরা ক্লাস 11-এ আজকের ক্লাসে আমরা আলোচনা করলাম। স্পিকার বি নেভার সেড ইউ আর রং, সিটিজ আর টেরিবল। এভাবে আমরা কোনো সাবজেক্টিভ বা নেগেটিভ আমরা ইমপ্রেশন দিচ্ছি না। They validated speaker says point about hospitals first, which makes their pivot to mental health sound incredibly mature and intelligent. কন্ট্রাকশন গুলো আমরা শিখেছি কোথা থেকে? আমরা ক্লাস 6-এ দেখবেন কন্ট্রাকশন শিখেছি। স্পোকেন ল্যাঙ্গুয়েজে কিন্তু মনে রাখবেন, খুব মনে রাখবেন, আপনি ইট ইজ সার্টেনলি ট্রু এভাবে বলবেন না, ইটস সার্টেনলি ট্রু। ওকে, সো কন্ট্রাকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। যখন স্পোকেন ল্যাঙ্গুয়েজে কথা, মানে আমরা যখন স্পোকেন ল্যাঙ্গুয়েজটা ইউজ করি, তখন সেখানে আমরা এইভাবে কন্ট্রাকশন গুলো আমরা ইউজ করব অবশ্যই। Okay, so from today's class onward, we are no longer just speaking English. We have been introduced to the techniques that help us debating like academics. We now know how to acknowledge opposing views without getting angry. We have learned softening our claims with hedging to make them logically bulletproof. And we are equipped to structure our arguments with the precision of a lawyer using ARE, okay, and AVP জায়গাটা কিভাবে উপস্থাপন করবেন, ARE দিয়ে, আর অপোজ করব আমরা AVP ফর্মুলা দিয়ে। সো আমাদের হোমওয়ার্ক যেটা থাকবে, হোমওয়ার্কটা একটু খেয়াল করেন, হোমওয়ার্কগুলো একটু বেশি করে করার চেষ্টা করবেন। গো ওয়াচ আ পলিটিক্যাল ডিবেট অর অ্যান ইন্টেলেকচুয়াল পডকাস্ট, বিবিসি থেকে শোনেন, হার্ড টক শোনেন, ওকে, ইন ইংলিশ। Your only job is to listen for the hedging. কিভাবে ওরা হেজ করছে এটা খেয়াল করবেন। Notice how politicians almost never say will. They say might, tends to, appears to, এগুলো দেখবেন না ওরা ল্যাঙ্গুয়েজে বেশি বেশি ইউজ করে। Take notes on the diplomatic language they use when they completely disagree with the host. Next class we are going to dive into the speculation, how to talk beautifully about the future and things that don't even exist yet. আপনার হোমওয়ার্ক হচ্ছে আপনারা অবশ্যই এই ডিবেটগুলো, পলিটিক্যাল ডিবেটগুলো শুনবেন এবং সেটার একটু এক্সপিরিয়েন্সে 4-5টা শোনার পরে সেটার সাম আপটা আপনি একটা রেকর্ড করবেন, ভিডিও রেকর্ড করবেন, রেকর্ড করে পোস্ট করবেন। হ্যাঁ, সবসময় কিন্তু চেষ্টা করবেন কোনো না কোনোভাবে ভিডিও রেকর্ডিং এর মাধ্যমে আপনি হোমওয়ার্কগুলো সাবমিট করা, যা যা করলেন, যা যা করতে বলা হলো সেটার একটা ফিডব্যাক দিবেন। Thank you very much. If you have any question, you can ask. I'm ready to answer. We can conclude our today's session. Thank you very much. Assalamu alaikum.